হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এবং আমাদের অলরেডি কিন্তু ৩টা ক্লাস হয়ে গেছে, তাই না? আজকে আমাদের 4th ক্লাস। 4th ক্লাসে আমরা আজকে শেখার চেষ্টা করব ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়া কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। এবং বলতে গেলে এই যে দেখো আমাদের যে অণুজীব যে চ্যাপ্টার যেটা, হ্যাঁ, অণুজীবের ভিতরে কী কী আছে অ্যাকচুয়ালি? আমাদের কিন্তু ভাইরাস আছে, হ্যাঁ। এই ভাইরাসটাই কিন্তু অনেক বড় একটা পার্ট। দেখো আমরা যখন হলো 4th ইয়ারে ক্লাস করি আমাদের কিন্তু মাইক্রোবায়োলজি বলে একটা সাবজেক্টই আছে। মাইক্রোবায়োলজির মধ্যে ভাইরাস পার্টটা বেশ বড়। ওই বড় একটা পার্টকে তোমাদের একটা চ্যাপ্টারে ঢুকাইছে একটা সাব টপিক হিসেবে। চিন্তা করতে পারতেছো? আমাদের যে ব্যাকটেরিয়া যেটা, হ্যাঁ, আমাদের হলো যখন আমরা 4th ইয়ারে পড়ি তখন কিন্তু তোমাদের সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়ানো হয় এবং জেনারেল ব্যাকটেরিওলজি পড়ানো হয়। সবগুলো ব্যাকটেরিয়াকে মিলায়ে তোমাদের একটা চ্যাপ্টারের সাব টপিক হিসাবে জাস্ট কয়েকটা পেজে তোমাদের ইনক্লুড করছে। চিন্তা করতে পারতেছো কত বড় একটা টপিক, কত বড় একটা সিলেবাস? আই থিঙ্ক অন্তত এই যে তোমাদের যে ভাইরাসের ক্লাস যেটা হয়ে গেছে সেটা করলে অন্তত তোমাদের ভাইরাস রিলেটেড কোনো সমস্যা থাকার কথা না। এবং আজকে যে ক্লাস যেটা সেটাতে আমরা শেখার চেষ্টা করব ব্যাকটেরিয়া রিলেটেড আনুষঙ্গিক যা যা লাগে সব কিছুই। ওকে, চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। দেখো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বলতে অ্যাকচুয়ালি মিন করে কি জানো? যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের গ্রিক শব্দ থেকে আসছে। এই ওয়ার্ডগুলো আসলে তোমার জন্য খুব একটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখবে কি যখন আমরা ভাইরাস পড়ছিলাম, ভাইরাসে কিন্তু আমরা অনেকগুলো বিজ্ঞানী নাম পড়ছিলাম, তাই না? ব্যাকটেরিয়াতে আসলে বিজ্ঞানী নাম অনেক কম। দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক উনি কী করছেন জানো? সর্বপ্রথম হুম মানে সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করেন এবং নাম দেন অ্যানিমেলকিউল। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন কে, তো কি বলবা? ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ছিল তোমার আইভান ভ্যাসকে, তাই তো? উনি দেখছেন, সর্বপ্রথম লক্ষ্য করেছেন, ভাইরোলজির জনক বলা হয় উনাকেই। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কে বলো? ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এখন উনি নিজের বানানো একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে উনি পরীক্ষা করে দেখলেন বৃষ্টির পানিতে কিছু একটা জিনিস পাইছেন, ওইটারে উনি নাম দিলেন অ্যানিমেলকিউল। তাহলে তোমরা একটু লিখে নাও যে অ্যানিমেলকিউল, অ্যানিমেলকিউল নামকরণ কে বলো? অ্যানিমেলকিউল নামকরণ করেন কে বলো? তাহলে বলবা অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, তাই তো? তাহলে আমি যদি বলি যে তোমার ব্যাকটেরিয়া প্রথম লক্ষ্য করেন কে, ব্যাকটেরিয়া প্রথম লক্ষ্য করেন কে, তাহলে কি বলবা? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এখন ব্যাপারটা হইলো, মনে করো সাপোজ উনি একটা জায়গায় মনে করো যে উনার ল্যাবে আবিষ্কার করছেন, হ্যাঁ। সব মনে করো যে তোমার বিজ্ঞানী অ্যারেনবার্গ মনে করো সাপোজ কোনো কারণে উনার ল্যাবে আসছিল। এখন যেহেতু তোমার অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কিছু একটা আবিষ্কার করছে, উনি তো অনেক উচ্ছ্বসিত, উনি ওটার নাম দিচ্ছে অ্যানিমেল কিউর। এখন বিজ্ঞানী অ্যারেনবার্গ এসে বলতেছে কি জানো? আরে আরে, এটা তো ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? সাপোজ মনে করো তোমার অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক অনেক খুশি যে কিছু একটা আবিষ্কার করছে, সেটার নাম দিচ্ছে সে অ্যানিমেল কিউল। তোমার মনে করো এই যে আমাদের যে অ্যারেনবার্গ বিজ্ঞানী অ্যারেনবার্গ সাহেব, সে এসে বলছে আরে আরে, এটা তো ব্যাকটেরিয়া। তাহলে এই যে তুমি একটু মনে রাখো, আরে আরে অ্যারেনবার্গ হলো ব্যাকটেরিয়া নামকরণ করেন। তার আগে একটা যেটা মনে রাখো, আমি যদি তোমাকে বলি যে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুলজির জনককে জানো? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ওকে, ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুলজির জনককে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তাহলে এটা তোমরা একটু লিখে নাও যে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুলজি, ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজি এটা জনককে বলো? সেম, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তারপর ওই যে যেটা বললাম যে বিজ্ঞানী অ্যারেনবার্গ বলছে যে আরে আরে, এটা তো ব্যাকটেরিয়া। তাহলে দেখো আরে আরে, দেখো অ্যারেনবার্গ এটা হলো ওনার নামকরণ করেন কি? ব্যাকটেরিয়া। তাহলে আমি যদি বলি ব্যাকটেরিয়া ওয়ার্ডটা প্রথম কে দিয়েছেন বলো? তাহলে বলবা তোমার অ্যারেনবার্গ। তাহলে একটু লেখে নাও সুন্দর করে, ব্যাকটেরিয়া নামটা কে দিয়েছেন বলো? তাহলে বলবা অ্যারেনবার্গ। ওকে, অ্যারেনবার্গ যাই হোক, তোমার একটা বানানটা একটু লিখে রেখো সুন্দর করে, অ্যারেনবার্গ। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার। তারপরে দেখো বিজ্ঞানী লুই পাস্তুর, হ্যাঁ, বিজ্ঞানী লুই পাস্তুর উনি সুন্দর করে ব্যাকটেরিয়ার উপর অনেক গবেষণা করলেন, উনি ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করলেন। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে, মানে ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া মানে মূল কথা ব্যাকটেরিয়া তত্ত্ব, আধুনিক ব্যাকটেরিয়া তত্ত্ব বা ব্যাকটেরিয়া তত্ত্ব দিলেন কে বলো? তাহলে বলবা লুই পাস্তুর, লুই পাস্তুর। তাহলে একটু তুমি আগের পেজে আসো, বইয়ে আসো, তাহলে দেখবা
আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে জানো? লুই পাস্তুর। খেয়াল করো, আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? তাহলে বলবা লুই পাস্তুর। একটু লিখে নাও যে আমি যদি বলি ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে? তাহলে লুই পাস্তুর। আধুনিক ব্যাকটেরিওলজির জনককে লুই পাস্তুর। আই থিঙ্ক এবার অন্তত তোমরা পারবা। দেখো তারপর যে ব্যাকটেরিয়া তত্ত্ব তো উনি প্রতিষ্ঠা করেই গেলেন। রবার্ট কচ, হ্যাঁ, উনি প্রুফ করে দেখাইলেন যক্ষা রোগের জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আমি যদি জিজ্ঞাসা করি তোমাকে যক্ষা রোগের ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেন, যক্ষার যে ব্যাকটেরিয়া সেটা আবিষ্কার করেন কে? তাহলে বলবা যক্ষার যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেটা কে করেন বলো? রবার্ট কচ। ওকে, এখন সহজ কথা হইল, মনে রাখবে কি হবে, যক্ষা হলে দেখবে কি যে যার যক্ষা হয়েছে সে অনেক কাশাকাশি করতেছে, হ্যাঁ কাশতেছে। আমার মনে একদম কক্ষ যক্ষা কক্ষ, বুঝছো? কক্ষ মানে রবার্ট কচ। তো এভাবে মনে রাখবো। ওকে, তাহলে দেখো এখানে অনেক কথাবার্তা বলছে, সাধারণত আমাদের আর কোনো বিজ্ঞানীর নাম খুব একটা আসে না। এই পর্যন্ত যতগুলো পড়লাম আমরা যদি একটু সামারি করি তাহলে দেখবা কি অ্যানিমেল কিউল হলো তোমার অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। যেহেতু উনি প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন সেজন্য বলা হয় ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুলজির জনক কে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আর বিজ্ঞানী অ্যারেনবার্গ ওই অ্যানিমেল কিউলটা দেখে বলছে হ্যাঁ আরে এটা তো হলো ব্যাকটেরিয়া। তাহলে অ্যারেনবার্গ কি করছে? ব্যাকটেরিয়া শব্দটা দিচ্ছে। এবং তোমার এইখানকার দেখো লুই পাস্তুর অনেক গবেষণা করছেন এবং উনি ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করছেন, সেজন্য আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? লুই পাস্তুরকে। তারপরে যদি বলি যে যক্ষার যে তোমার ব্যাকটেরিয়া যেটা সেটা আবিষ্কার করেন কে? রবার্ট কচ। আই থিঙ্ক এগুলো তোমরা অন্তত মনে রাখতে পারবা। তবে যদি বলি একাডেমিকের জন্য আমাদের বেশি ইম্পর্টেন্ট কোনটা, তাহলে বলবা যে আমাদের ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুলজির জনককে, এটা যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, এটা একটু ভালো মনে রাখতে হবে। আধুনিক ব্যাকটেরিওলজির জনককে আমাদের লুই পাস্তুর, এটা একটু মনে রাখতে হবে। ওকে, বাকিগুলো তোমরা যদি এগুলো স্কিপ করতে চাও একাডেমিকের জন্য স্কিপ করতে পারো, তবে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা যেন আসলে এটা স্কিপ করো না, কারণ তোমাদের জন্য একবার সুন্দর করে কাটা যেতে পারে। ওকে, একটু চেষ্টা করো এটা অন্তত মনে রাখা, যতটুকু মনে রাখা যায়। সামনে চলে আসো। এখন দেখো এখানে অনেক কথাবার্তা বলছে, মানুষের দেহে যতগুলো কোষ আছে তার থেকে 10 গুণ ব্যাকটেরিয়া আছে। এগুলো আসলে আমাদের জন্য থিওরি টাইপ কোশ্চেন, জাস্ট একটু চাইলে তোমরা রিডিং দিয়ে চলে যেতে পারো। আমাদের জন্য খুব বেশি কোশ্চেন নাই। এমআরএসএ, তারপর এই এইডসের কথা বলা আছে, অনেক ডিটেলস বলা আছে। এখন দেখো ব্যাপারটা হয় কি যে তোমাদের মনে হতে পারে না ভাইয়া এই যে এত জিনিস যে পড়তেছি, ব্যাকটেরিয়া আসলে ভাইরাস ভালো নাকি ব্যাকটেরিয়া ভালো? তুমি তো হয়তো তোমরা দুজন তোমার ফ্রেন্ড এবং তুমি হয়তো অনেক ডিবেট করতে পারবা, হ্যাঁ ভাইরাস ভালো না ব্যাকটেরিয়া ভালো। আসলে ভালো কেউই না। দেখো সাপোজ মনে করো যে ভাইরাস হলো এমন একটা জিনিস জাস্ট একটা নিউক্লিক অ্যাসিড একটা প্রোটিন দিয়ে তৈরি, এমন রোগ করবে যে তুমি কোনো ট্রিটমেন্টই দিতে পারবে না, কারণ অ্যান্টিবায়োটিক কোনোভাবেই তোমার হলো একটা ভাইরাসের উপর কাজ করে না। অ্যান্টিভাইরাল জ্বরগুলো দেখবে যে যদি তোমার ইমিউন সিস্টেম ভালো থাকে তাহলে হয়তো তুমি তাকে পরাজিত করতে পারবা, যদি ইমিউন সিস্টেম খারাপ থাকে দেখবে যে তুমি ওই ভাইরাল একটা ফিভারেই তুমি মারা গেছো। ব্যাকটেরিয়াও যে এত বজ্জাত কি বলবা, কোত্থেকে ঢুকছে তোমার বডিতে, কোনো না কোনো কারণে হয়তো রেজিস্ট্যান্স গ্রো করছে। ওই যে বললাম গতকাল তোমাদের বলছি যে পোলাপান এখন জাস্ট ডাক্তারের থেকে বেশি ভরসা করে হলো আমাদের ফার্মেসির মামাগুলারে, চায় সুন্দর করে অ্যান্টিবায়োটিক ধরে নিয়ে আসে, একটা দুইটা খায় সুস্থ হয়ে যায়, খাওয়া বন্ধ করে দেয়। এই যে এরকম করে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করতেছে, ব্যাকটেরিয়ার জন্য তোমার অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু যদি এরকম করে তুমি যদি হলো মানে তোমার উল্টাপাল্টা ওষুধ খাও দেখবো কি তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। তোমার অ্যান্টিবায়োটিকের এগেন্স্টে ওষুধ আছে কিন্তু তুমি কোনো ট্রিটমেন্ট দিতে পারতেছো না। এই যে ব্যাকটেরিয়া দেখো কোনো না কোনোভাবে ঢুকছে তোমার বডিতে, এটা থেকে এটা করতেছে, এটা থেকে এটা করতেছে, এত ব্যাকটেরিয়া তুমি চিন্তা করতে পারবে না, বুঝছো? আমাদের যখন আমরা তো যখন 4th ইয়ারে আসবা তোমার মেডিকেল যদি তোমরা আল্লাহর রহমতে যদি কেউ চান্স পাও যারা পড়বা মেডিকেলে, আমাদের 3rd ফেজে মাইক্রোবায়োলজি বলে একটা সাবজেক্ট আছে, মাইক্রোবায়োলজিতে সিস্টেমিক ব্যাকটেরিওলজি বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এত ব্যাকটেরিয়ার নাম, তোমাদের স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এই ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়া, এত ব্যাকটেরিয়া তুমি চিন্তা করতে পারবা না এইসব ব্যাকটেরিয়া এত রোগ করতে পারে। পরে এখন তোমার মনে হচ্ছে না হ্যাঁ ব্যাকটেরিয়া ভালো না হলো ভাইরাস ভালো, এগুলোর মধ্যে এখন তোমার ডিবেট করতে ইচ্ছা করতেছে। একবার মাইক্রোবায়োলজি পড়ার পরে মেডিকেল আসবে যখন, একবার মাইক্রোবায়োলজি পড়ার পরে বলছে একটাও ভালো না, সব কটা বজ্জাত, বুঝতে পারছো? সেই জন্য আসলে ব্যাপারটা হইলো
এই ব্যাপারগুলো থেকে না আমাদের একটু জানতে হবে, যে জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, শিখতে হবে, যাতে আমরা এই ব্যাপারগুলো থেকে একটু সাবধান থাকতে পারি। কীভাবে আমাদের ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষতি করতেছে, কীভাবে আমরা বাঁচতে পারি, কোন জিনিসে কীরকম কী একটা স্টেপ নেওয়া উচিত, সেই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। তোমাদের বলছি না অলরেডি, দেখো ম্যালেরিয়া হলে কী করবা, ডেঙ্গু হলে কী করবা, তোমাদের কিন্তু অলরেডি তোমরা অর্ধেক ডাক্তার হয়ে গেছো, তাই না? যাই হোক, ব্যাপার না, আমরা আরও ক্লাসে অনেক কিছু দেখবো, অনেক কিছু জানবো, শিখবো। চলে আসো ক্লাসে। দেখো, ব্যাকটেরিয়া কিন্তু একটা আদিকোষী, তাই না? ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী, কিন্তু ভাইরাস যেটা সেটা 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 কিন্তু আমাদের ছিল একটা তোমার অকোষী প্রাণী ছিল, মানে অকোষী টাইপের ছিল, কোনো প্রাণীও না, উদ্ভিদও না, সেটা ছিল একবার পুরো অকোষী। ভাইরাস ভাইরাসই, কিন্তু আমাদের ব্যাকটেরিয়া যেটা সেটা কিন্তু তোমার একটা প্রোক্যারিওট বা আদিকোষী, আদিকোষী জীব। তাহলে দেখো, এখানে তো তোমার ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, যেহেতু মানে আদিকোষী, আদিকোষীর মধ্যে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, এটা একটু মনে রাখবা। কোনো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এসব থাকবে, এগুলো কিন্তু কোনোটাই থাকে না, ওকে, এগুলো কোনোটাই থাকে না। শুধুমাত্র রাইবোজোম থাকে, সেই জন্য আমরা রাইবোজোমকে না সার্বজনীন অঙ্গাণু বলি। কি বলি বলো? সার্বজনীন অঙ্গাণু বলি। কি বলি? সার্বজনীন অঙ্গাণু বলি। তাহলে ওটা মনে রাখবো, ওকে, সার্বজনীন অঙ্গাণু বলি। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এদের দ্বিসূত্রক অখণ্ড কার্যত বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক আছে? আমি যদি বলি যে এদের ডিএনএটা কেমন, তাহলে বলবো বৃত্তাকার ডিএনএ। এদের কি নিউক্লিয়াস থাকে? নিউক্লিয়াস থাকে না, এদের কি থাকে? নিউক্লিওয়েড থাকে। এদের যখন আমরা স্ট্রাকচার করবো তখন আরও ডিটেলস আলোচনা করবো, আপাতত একটু মনে রাখো। এখন যদি বলি এরা কি আণুবীক্ষণিক নাকি অতি আণুবীক্ষণিক, বলবা এটা হলো তোমার আণুবীক্ষণিক। ভাইরাসের মতো এটা অতি আণুবীক্ষণিক না। তুমি মোটামুটি যদি তোমার 40x বা আমাদের নর্মাল যে ল্যাবরেটরি যেগুলোতে আমরা অণুবীক্ষণ যন্ত্রগুলো আছে সেগুলোতেই তুমি দেখতে পারবা। ইলেকট্রন মাইক্রোস্কোপ আসলে দরকার নাই। তাহলে দেখো, অনেক কথাবার্তা বলছে, এগুলো তোমরা একটু দেখবা যে বৃত্তাকার ডিএনএ, এগুলো আমরা একসাথে ভাইরাসের যে বা ব্যাকটেরিয়ার যে পার্থক্য বা ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য বা ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য, ওখান থেকে আমরা একবার কভার করে ফেলবো, ওকে? তাহলে চলে আসো, এই চার্টটা দেখতেছো না? এই চার্টটা আমাদের একাডেমিকের জন্য আসলে লেস ইম্পর্টেন্ট। সাধারণত একাডেমিক আমাদের জন্য খুব একটা আসে না, তবে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আসো তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু কষ্ট করে হইলেও এই চার্টটা একটু ভালোভাবে পড়বা, বুঝছো? কেন বললাম? তোমাদের কিন্তু আর কি ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার পার্থক্য থেকে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো বা যারা মেডিকেল পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর আমি তোমাদের মনে রাখার একটা উপায় বলে দিতে পারবো। হ্যাঁ, এটা আমি মনে রাখতাম কীভাবে জানো? আমি ব্যাকটেরিয়াটা অন্তত মনে রাখতাম, এটা তোমরা একটু নোট খাতায় লিখে নিবা বা বইয়ে লেখো বা একটা নোট খাতায় লিখে সুন্দর করে গুছাই নিবা। 1 for Colgate paste, 1 for Colgate paste, Colgate paste। তাহলে দেখো 1, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এতে আরএনএ পলিমারেজ কয় ধরনের, তাহলে বলবা এটা এক ধরনের, এখানে একাধিক। দেখো ফরতে কি? ফরমাইল মিথিওনিন 3 নাম্বার। দেখো ইনহিবিটর টিআরএনএটা কেমন? এটা হলো ফরমাইল মিথিওনিন, এটা শুধুমাত্র মিথিওনিন, শেষ। দেখো, তারপর হলো তোমার এই যে পেস্ট, হ্যাঁ, এটা মনে রাখি কেমন জানো? এই যে পি দেখতেছো না, এখানকার যে পি, এই পিতে হলো এদের প্রধান ইয়াটা হলো পেপটিডোগ্লাইকান। হ্যাঁ, এতে কিন্তু পেপটিডোগ্লাইকান নাই। তারপর দেখো এর এএসটি, হ্যাঁ, এটা হলো এস্টার লিঙ্কড। দেখো, এটা হলো এস্টার লিঙ্কড, এটা কি? এটা তোমার ইথার লিঙ্কড। তাহলে এটা ব্রাঞ্চ আছে, এখানে কিন্তু ব্রাঞ্চ নাই, ওকে? তখন বাকি থেকে কি বলো? বাকি থেকে আমাদের কোলগেট, তাই না? কোলগেটটা মনে রাখবা যে এখানে কিন্তু তোমাদের ক্লোরোফিল থাকে, এখানে কিন্তু ক্লোরোফাইলা থাকে, এখানে কিন্তু ক্লোরো টাইপের কোনো ওয়ার্ডই নেই। এবং যে জিনের গঠনে এখানে কিন্তু ইন্ট্রন্স থাকে, সাধারণত এখানে কোনো ইন্ট্রন্স থাকে না। তাহলে আশা করা যায় তোমরা এই যে আর্কি ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া পার্থক্যটা অন্তত মনে রাখতে পারবা। যারা একাডেমিকের ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে আসলে এই দুটো পার্থক্য খুবই কম আসে, তাদের ক্ষেত্রে আসবে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পার্থক্যটা, ওকে? এটা সাধারণত ঘ নাম্বারে আসে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পার্থক্য, এটা সাধারণত খুব একটা আসে না, আর আসলেও সর্বোচ্চ খ নাম্বারের জন্য। তবে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে? সামনে চলে আসো, এখান থেকে আমাদের প্রয়োজন নাই। দেখো, এখান থেকে অনেকগুলো তোমার প্রজাতির কথা বলছে, এগুলো আমরা আসলে পড়বো না আপাতত। ব্যাকটেরিয়া হলো তোমার জড় কোষপ্রাচীর বিশিষ্ট, এখান থেকে আমরা ব্যাকটেরিয়া বৈশিষ্ট্যগুলো একটু পড়ার চেষ্টা করবো। ব্যাকটেরিয়া কেমন বলতো? এতে কিন্তু কোষপ্রাচীর আছে, তাই না? কোষপ্রাচীর আছে, এককোষী, আণুবীক্ষণিক, আদিকেন্দ্রিক। সহজ কথা মনে রাখো, এটা হলো তোমার আদিকোষী মানে প্রোক্যারিওট। তার মানে এটা যেহেতু একটা তোমার অবশ্যই আদিকোষী, যেহেতু তার মানে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না এবং আণুবীক্ষণিক হবে এবং এককোষী হবে, একটু অনুন্নত টাইপের হবে। বৈশিষ্ট্য চলে আসো, আমি যদি বলি যে এরা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়, তাহলে বলবা দ্বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। এটা ডিটেলসটা আমরা একটু পরে পড়বো। ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য দেখো, এখন আমি তোমাদের বলি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া আর ভাইরাসের পার্থক্য, এগুলো তোমার ধরা কোশ্চেন ক নাম্বার জন্য আসবেই। তাহলে তোমার জন্য বেটার হয় তুমি যদি পার্থক্যগুলো মনে রাখতে পারলে, যদি তুমি ভাইরাস আর ব্যাকটেরিয়া পার্থক্য মনে রাখতে পারো, তাহলে তোমার ভাইরাসের বৈশিষ্ট্য লেখা আর ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লেখা কোনো ব্যাপারই না, বুঝতে পারছো? তারপরে একটু আমার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো তুমি জানতে হবে, কারণ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য না জানলে তুমি পার্থক্য লিখতে পারবে না। তো চলো একটু আমরা পড়া শুরু করি। দেখো, যে ভাইরাস কিন্তু একটা তোমার আদিকোষী, তাই না? কেমন আদিকোষী? তাহলে দেখো ছোট আকৃতির জীব, বলো এটা ছোট আকৃতি, শেষ।
তারপর এই যে এগুলো আকারগুলো পড়বা না, এগুলো আকার মুখস্থ করতে যাওয়ার দরকার নাই। এটা কিন্তু এককোষী জীব, তাই না? কেমন এককোষী জীব, এবং এরা কিন্তু একসাথে দল মানে কলোনি তৈরি করে বা দল তৈরি করে থাকতে বেশি পছন্দ করে। এবং যেহেতু আদিকেন্দ্রিক, তাহলে আদিকেন্দ্রিকে আমরা জানি রাইবোজোমটি কেমন হয় বলো, 70s রাইবোজোম থাকে, এবং প্রকৃত কোষালে কিন্তু 80s রাইবোজোম হয়তো, তাই না? যেহেতু কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি বলো, তারপর মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিসোম, গোলজি বডি, লাইসোসোম যা যা ছিল ওগুলো তোমার হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। কি আছে এদের ক্ষেত্রে? বলবো নাই। কোষপ্রাচীরের প্রধান উপাদান কি জানো? কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানটা আমরা ভাইরাসের যে গঠন, যেটা ভাইরাসের গঠনে পড়বো, ওকে? তারপর দেখো সাথে মুরামিক অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিডও থাকে, এটা জাস্ট একটু রিডিং দিও। জাস্ট মনে রাখবা যে আমাদের প্রধান উপাদান কি বলো, তাহলে বলবা পেপটিডোগ্লাইকান, কোষপ্রাচীরের প্রধান উপাদান। আর যেগুলো ছত্রাকের ক্ষেত্রে কি বলো? ছত্রাকের ক্ষেত্রে হলো তোমার কাইটিন। ছত্রাকের ক্ষেত্রে কি বলো? কাইটিন। ওকে, এটা মনে রাখবো, ছত্রাকের ক্ষেত্রে কি বলো? কাইটিন। তারপর দেখো যে আমি যদি বলি যে এদের বংশগতি উপাদান কি, তোমার একটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে, যেটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম নামে পরিচিত। ডিএনএটাকে সোজা করলে সাধারণত কোষের চেয়ে অনেক লম্বা হতে পারে। সাধারণত এদের হিস্টন প্রোটিন থাকে না ব্যাকটেরিয়ার কোষে, ডিএনএ সম্বলিত অঞ্চল যেটা, সেটাকে বলে নিউক্লিয়েড। বুঝতে পারছো? আমি বলি এদের কি নিউক্লিয়াস থাকে? বলবা যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের মতো একটা জায়গা থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়েড। এবং এদের ডিএনএটা কেমন বলতো? ডিএনএটা হলো তোমার দ্বিসূত্রক এবং বৃত্তাকার ডিএনএ। কেমন ডিএনএ? দ্বিসূত্রক এবং বৃত্তাকার ডিএনএ। এবং এদের না হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন প্রোটিনটা একটা উন্নত বৈশিষ্ট্য যেটা আমাদের মানুষে থাকে, বুঝছো? আমাদের মানুষের যে ডিএনএ কভার করে থাকে হিস্টোন প্রোটিন, পরে আস্তে আস্তে পেঁচায় এটা তোমার একটা ব্যাপার ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম তৈরি করে। এই ব্যাপারগুলো তোমাদের পরে ডিটেলস আলোচনা করা হবে, ওকে? তাহলে দেখো আমি যদি বলি যে বংশবৃদ্ধি কীভাবে হয় বলো, দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে বা বাইনারি ফিশনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। আর একটা জিনিস যেটা মনে রাখো, মোটামুটি কত সময় লাগে? 30 মিনিটের মতো সময় লাগে, এটা একটু মনে রাখবা। আর কিছু আছে পরজীবী রোগ উৎপন্ন করতে পারে, কিছু আছে স্বভোজী বা স্বভোজী না, অ্যাকচুয়ালি স্বনির্ভর, নিজের মতো থাকতে পারে। কিছু আছে তোমার বেসিক রং বলতে পারে, গ্রাম গ্রাম বলতে আসলে একটা রং, বুঝছো? গ্রাম পজিটিভ হতে পারে, গ্রাম নেগেটিভ হতে পারে। যারা গ্রাম রংটাকে ধরে রাখতে পারে তারা বলা হয় গ্রাম পজিটিভ, যারা পারে না তাদের বলা হয় গ্রাম নেগেটিভ। সামনে চলে আসো। অজৈব লবণকে জারিত করে, বুঝছো? অজৈব লবণকে জারিত করে, জৈব লবণ না। পরীক্ষা হলে মাঝে মাঝে জিজ্ঞাসা করে কি জানো, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? এটা কিন্তু মেডিকেলে একটা জনপ্রিয় টাইপের কোয়েশ্চেন। তো দেখবো কি অজৈব লবণের জায়গায় জৈব লবণ করে দিচ্ছে, তোমরা সুন্দর করে ওটাই সঠিক জায়গায় চলে আসছো। সেটা ওটা একটু খেয়াল রাখতে হবে, ওকে? দেখো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, 17 থেকে 80 ডিগ্রি পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রকৃত ক্রোমোজোম থাকে? বলা প্রকৃত ক্রোমোজোম থাকে না। মাইটোসিস মাইসিস হয়? মাইটোসিস মাইসিস হয় না। তাহলে এরা কোষ বিভাজন করে কেমনে? তাহলে বলবা এরা সাধারণত মেনলি দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এরা কিন্তু বংশবৃদ্ধি করে, ওকে? সামনে চলে আসো। তারপর দেখো কতক বাধ্যতামূলক অবায়বীয় থাকে, অক্সিজেন থাকলে সাধারণত বাঁচতে পারে না। আমি একটা ব্যাপার বলে দিই, এই 14 নম্বর পয়েন্টটা যেটা, এটা তোমাদের একটু মনে রাখা লাগবে। তবে একাডেমিকের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, তবে যারা ঢাবিতে পরীক্ষা দিতে চাও, মেডিকেল পরীক্ষা দিতে চাও, তাদের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? তাহলে একটু বলে দিই যে বাধ্যতামূলক অবায়বীয় বলতে আসলে কি মিন করে, বুঝছো? বাধ্যতামূলক অবায়বীয়, বাধ্যতামূলক মানে কি? বাধ্যতামূলক মানে থাকা, মানে মানে বাধ্যতামূলক মানে এটা লাগবে এরকম কিছু একটা। অবায়বীয়, অবায়বীয় মানে কি? কোনো অক্সিজেন থাকা যাবে না। বাধ্যতামূলক অবায়বীয় মানে কোনো অক্সিজেন থাকা যাবে না, অক্সিজেন থাকলে সে মারা যাবে। তারপরে দেখো বলছে ফ্যাকাল্টেটিভ অ্যানারবস মানে সুবিধাবাদী অবায়বীয়। তার মানে অক্সিজেন না থাকলে তার জন্য ভালো, কিন্তু অক্সিজেন থাকলেও কোনো সমস্যা নাই। আর এটা কি? বাধ্যতামূলক বায়বীয়, তার মানে অক্সিজেন থাকতেই হবে, অক্সিজেন ছাড়া কোনোভাবেই সে বাঁচতে পারবে না। সেটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ মানে অব্লিগেট অ্যারোব বা বাধ্যতামূলক বায়বীয়। উদাহরণ কি বলো? এখানে তোমার বাধ্যতামূলক বায়বীয় উদাহরণ অ্যাজোব্যাক্টার, আর বাধ্যতামূলক অবায়বীয় উদাহরণ হলো তোমার ক্লস্ট্রিডিয়াম। আর তোমার ফ্যাকাল্টেটিভ অ্যানারোবের কোনো উদাহরণ দেওয়া নাই। আমি এটা মনে রাখি কেমন জানো? অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তার মানে কি? ভালো জিনিস, অক্সিজেন ভালো জিনিস। অক্সিজেন দেখো যে তোমার হলো ক্লস্ট্রিডিয়ামের যে উদাহরণটা দেওয়া আছে, এখানে একটা জিনিস ভালোভাবে মনে রাখবা যে বাধ্যতামূলক অবায়বীয়র ক্ষেত্রে উদাহরণ কি? ক্লস্ট্রিডিয়াম। তার মানে অক্সিজেন সে পছন্দ করে না, ভালো জিনিসটা সে পছন্দ করে না। তার মানে কি? সে বদ্ধ থাকতে চায়, তাই না? বন্ধ অবস্থায় থাকতে চায়। ক্লোজ মানে কি? বন্ধ। ক্লোজ মানে কি বলো? বন্ধ, তাই তো? ক্লোজ মানে কি? বন্ধ। তার মানে ক্লোজ মানে বন্ধ, তার মানে সেখানে কোনো অক্সিজেন নাই, কোনো অক্সিজেন নাই। তার মানে ক্লস্ট্রিডিয়াম, এভাবে মনে রাখবা, ওকে? আর অ্যাজোব্যাক্টার তাহলে কী হবে বলো? বাধ্যতামূলক বায়বীয় হবে, যেটা মনে রাখো। এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। সামনে চলে আসো। ব্যাকটেরিয়ার বিস্তৃতি, আবাসস্থল, ইকোলাই, অনেক অনেক কথাবার্তা বলছে। জাস্ট মনে রাখো যে আমাদের আশেপাশে পানিতে, বাতাসে, জীবদেহের বাইরে অনেক অনেক জায়গায় থাকতে পারে। ইকোলাই কিন্তু আমাদের অন্ত্রে থাকে, বুঝছো? ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। কী করে? ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে, এটা একটা মনে রাখবা। তারপর দেখো -17 থেকে 80 ডিগ্রি পর্যন্ত বাঁচতে পারে, মাটিতে অনেক বেশি থাকে। এগুলো জাস্ট তোমরা একটু রিডিং দিয়ে চলে যাও, আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, ওকে? সামনে চলে আসো। এখন ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগের মধ্যে অনেক অনেক ইনফরমেশন দেওয়া।
আমরা এত ডিটেলসে পড়বো না, কারণ আমাদের ভাইরাসের শ্রেণীবিভাগটা একটু বেশি লাগে, বুঝছো। ব্যাকটেরিয়া যেটা আমাদের একটু কম লাগে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আকার আকৃতিগুলো কেমন। যারা একাডেমিক ক্যান্ডিডেট আছো তাদের জন্য অল্প কিছু আমি বলে দিব, যেগুলো তোমরা একটু মনে রাখলে তোমাদের জন্য একটু ইজি হবে। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের জন্য একটু বেশি বেশি পড়তে হবে, তার জন্য বলে দিব। ওকে, দেখো যে কক্কাস, কক্কাস মানে হলো যেগুলো তোমার হলো প্রায় গোলাকার, বুঝছো। কক্কাস মানে কি বলো, যেগুলো তোমার প্রায় গোলাকার। তো মনে রাখবা কক্কাস মানে হলো গোলাকার। কক্কাসে কয় ভাগে ভাগ করছে, 6 ভাগে ভাগ করছে, এটা মুখস্থ করতে যাওয়ার দরকার নাই। মাইক্রো কক্কাস, মাইক্রোমোনোকক্কাস, এগুলো আসলে আমাদের জন্য খুবই লেস ইম্পর্টেন্ট। খুব একটা আসতে দেখা যায়, ব্যাপারটা এরকম না। তারপর যদি তোমরা পড়তে চাও পড়তে পারো। যেসব ব্যাকটেরিয়া গোলাকার একা থাকে তাদের বলবা যে তোমার হলো মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস। পড়াতে চলে আসো। ডিপ্লোকক্কাস মানে হলো তোমার 2টা একসাথে থাকবে। টেট্রাকক্কাস মানে 4টা একসাথে থাকবে। স্ট্রেপ্টোকক্কাস মানে হলো, এইটা একটু মনে রাখতে হবে আমাদের, স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস তোমার গোলাকার, হ্যাঁ, গোলাকার এবং চেইনের মতো থাকে। এবং স্ট্যাফাইলোকক্কাস যেটা, সেটা তোমার অনেকটা আঙ্গুরের থোকার মতো থাকে। উদাহরণগুলো যদি মনে রাখতে পারো তাহলে তো ভালোই, নামের সাথে অনেকটা মিল আছে। দেখো দেখো আমি ডিপ্লোকক্কাস, ডিপ্লোকক্কাস নিউমোনি। টেট্রাকক্কাস হলো তোমার মানে দেখো গ্যাফিকা টেট্রাজেনা। স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। স্ট্যাফাইলোকক্কাসের ক্ষেত্রে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। নামের সাথে অনেকটা মিল আছে, কিন্তু আসলে মুখস্থ করার কোনো দরকার নাই, খুব একটা আসে না। জাস্ট আমাদের ভাইরাসের যে নামগুলো আছে সেগুলো যদি ইনশিওর করো, সেগুলো যেন তুমি মনে থাকে। সার্সিনা, সার্সিনাতে চলে আসো। সার্সিনা কেমন দেখতে বলো? সার্সিনা হলো তোমার গোলাকার, এটা একটু মনে রাখবা। অন্তত আমাদের আকারগুলো ইনশিওর করতে হবে, ঠিক আছে? আকারগুলো অন্তত ইনশিওর করতে হবে। এটা অনেকটা তোমার ঘনতলের মতো গঠন তৈরি করে, এটা একটু মনে রাখবা। আর ব্যাসিলাস যেটা, ব্যাসিলাসটা কেমন জানো? দণ্ড আকৃতির। কেমন? ব্যাসিলাসটা হলো তোমার দণ্ড আকৃতির। কেমন? দণ্ড আকৃতির। আর ব্যাসিলাস আবার অনেকগুলো টাইপ হতে পারে, মনো ব্যাসিলাস হতে পারে, ডিপ্লো ব্যাসিলাস হতে পারে। উদাহরণগুলো মনে রাখার খুব একটা দরকার নাই, কীভাবে থাকে, এককভাবে থাকে নাকি তোমার হলো 2টা ব্যাকটেরিয়া একসাথে থাকে, এগুলোর উপর অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। আমাদের উদাহরণ খুব একটা মনে রাখার কোনো প্রয়োজন নাই। সামনে চলে আসো যে এখান থেকে না, স্ট্রেপ্টোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস একটা উদাহরণ তোমাদের একটু বলি। যে এইটা উদাহরণগুলো একটু পড়ো, সালমোনেলা এবং মাইকোব্যাকটেরিয়াম, এই দুটো একটু উদাহরণ তোমাদের জন্য পড়াটা বেটার অপশন। যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা একটু কষ্ট করে পড়ো। ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো বা যারা ক্লাস করবা 24 ব্যাচে বা 25 ব্যাচে, তারা একটু জাস্ট দেখে নিও, তাহলে তোমার জন্য একটু বেটার হয়। কেন? কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষা বাংলাদেশের মোস্ট লিডিং ডিজিজগুলোর মধ্যে একটা, যেটা অনেক বেশি হয়, সেজন্য ব্যাপারটা একটু মনে রাখতে হবে। ওকে, চলে আসো যে সালমোনেলা, তারপর মাইকোব্যাকটেরিয়া, এটা একটু মনে রাখবা। আর প্যালিসাইড ব্যাসিলাস, এটা আসলে আমাদের জন্য দরকার নাই। ভাইব্রিও যেটা, সেটাতে চলে আসো। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি যে ভাইব্রিও, ভাইব্রিও মানে কি? কমা আকৃতি। কোন আকৃতি বলো? সবগুলো আকার আকৃতিগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? সবগুলো আকার আকৃতিগুলো একটু মনে রাখতে হবে। আমি একসাথে লিখে দেবো যদিও, একটু আমরা একটু লিখেই ফেলি। হ্যাঁ, একটু লিখে ফেলে আমাদের জন্য হয়তো একটু ইজি হবে। দেখো আমরা প্রথমে কি পাইলাম বলো তো? আমরা প্রথমে পাইলাম হলো তোমার একটু জাস্ট একটু দেখে নাও। একবার প্রথমে পাইলাম আমরা, আচ্ছা ওকে দেখে নেই। প্রথমে পাইলাম আমরা কি? কক্কাস, তাই না? কক্কাস মানে কি বলো? কক্কাস মানে হলো গোলাকার, তাই না? কক্কাস মানে গোলাকার। কক্কাস, কক্কাস হলো গোলাকার, গোলাকার। একটা হলো স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস যেটা, সেটা কেমন? সেটা হলো চেইনের মতো, তাই না? কিসের মতো? চেইনের মতো। স্ট্যাফাইলোকক্কাসটা কেমন? স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাসটা তোমার হলো আঙ্গুরের থোকার মতো। কিসের মতো? আঙ্গুরের থোকার মতো, আঙ্গুরের থোকার মতো। তারপর দেখো আমি যদি বলি যে ব্যাসিলাস, ব্যাসিলাস মানে কি বলো? ব্যাসিলাস মানে হলো দণ্ডাকৃতি, তাই না? ব্যাসিলাস মানে হলো দণ্ডাকৃতির। তারপর দেখো ভাইব্রিও, ভাইব্রিও মানে কি বলো? কমা আকৃতির। লিখে নাও, ভাইব্রিও মানে হলো কমা আকৃতির। তারপর তোমার মনে হয় সার্সিনা ছিল, সার্সিনা, সার্সিনাটা কেমন আকৃতির বলো? তাহলে বলবো যে তোমার এটা অনেকটা গোলাকার ছিল অথবা ঘনতল ছিল, তাই না? গোলাকার বা ঘনতল। তাহলে ব্যাপারটা একটু মনে রাখবো। ওকে, তারপর দেখো আমরা একটু আবার বই চলে যাই। তাহলে ব্যাপারগুলো তোমাদের অন্তত বলা হয়েছে টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, সার্সিনা, মোনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, ভাইব্রিও, এটা একটু মনে রাখবা। তবে আমরা উদাহরণ পড়তে বললাম কোনটা? যে আমাদের সালমোনেলা এবং মাইকোব্যাকটেরিয়াম যেটা, ওটা একটু তোমাদের উদাহরণটা পড়তে বলা হয়েছে। ওকে, আর আরেকটা উদাহরণ পড়তে হবে তোমাদের ভাইব্রিও, ভাইব্রিও মানে হলো ভাইব্রিও কলেরা, এটা একটু মনে রাখবা। স্পাইরিলাম, স্পাইরিলাম মানে তোমার স্পাইরাল শেপ, মানে সর্বিলাকার বা পেঁচানো বা সর্বিলাকার, এটা লিখে নাও। আর প্লিওমরফিক বা বহুরবি, বহুরবির উদাহরণ কি জানো? রাইজোবিয়াম এসপি, এটা অনেক মানে জনপ্রিয় একটা কোশ্চেন, মাঝে মধ্যেই আসে। ওকে, তাহলে একটু লিখে নাও তোমরা। যে আমি যদি বলি স্পাইরিলাম, স্পাইরিলামটা কেমন? স্পাইরিলামটা কেমন হবে? স্পাইরিলাম, স্পাইরিলাম, তাহলে এটা বলবা যে স্প্রিং এর মতো, তাই না? সাপের মতো বা সর্পিলাকার, তাই তো? তারপর যদি বলি যে আর কি আছে আমাদের, বলো আর কি আছে?
পরটা দেখো যে আমাদের স্টিলেট বা প্লিওমরফিকটা একটু লিখে ফেলো। প্লিওমরফিকটা কি হবে? প্লিওমরফিক মানে বহুরূপী, তাই না? বহুরূপী এর উদাহরণ কি? উদাহরণটা একটু লিখে নাও, রাইজোবিয়াম sp, রাইজোবিয়াম sp, ঠিক আছে? এটা মনে রাখবা, রাইজোবিয়াম sp। এখান থেকে আমাদের কিছু আর লাগবে না। তারপর দেখো যে যদি বলি স্টিলেট বা তারকাকার, স্টিলেটের উদাহরণ কি? এটা মনে রাখবা, স্টেলা স্পিড, নামের সাথে অনেকটা মিল আছে। স্টিলেটটা একটু সুন্দর করে লিখে নাও যে তোমার এটা দেখতে অনেকটা তারকার মতো। আর যদি বলা হয় যে বর্গাকৃতির, আসলে আমাদের খুব একটা আসে না, ফিলামেন্টাস আসলে খুব একটা আসতে দেখা যায় না। তাহলে যারা একাডেমিকের ক্যান্ডিডেট আছো তার অন্তত যেন বলতে পারো ভাইয়া ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির, ভাইব্রিও মানে কমা আকৃতির। তারপর যদি তোমাকে যেন অন্তত বলা হয় যে তোমার হলো কক্কাস, কক্কাস মানে কি? গোলাকৃতির। স্টিলেট মানে তারকা আকৃতির, এগুলো যেন অন্তত বলতে পারো। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদেরকে পড়াটা একটু পড়তে হবে কষ্ট করে। আসো আমরা বাকিটা দেখি, ওকে? দেখো এখানে আমাদের মানে ক্লাসিফিকেশন আছে একটা, যে কোন ধরনের রং নিতে পারে না নিতে পারে সেগুলোর উপর নির্ভর করে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ আমাদের একটা ব্যাপার আছে। যারা একাডেমিক ক্যান্ডিডেট আছো তাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, একটু রিডিং দিয়ে চলে যাবা। তবে যারা অ্যাডমিশনের ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে দেখে যাও, হ্যাঁ? কারণ মেডিকেল অ্যাডমিশনে কিন্তু এই টাইপের কোশ্চেন অনেক আসে, কারণ আমাদের স্যার ম্যাডামদের অনেক বেশি পছন্দ। তোমার হলো কোনটা তোমার গ্রাম পজিটিভ, কোনটা তোমার গ্রাম নেগেটিভ, সেগুলো কিন্তু তাদের জন্য অনেক বেশি পছন্দের। ব্যাপারটা হয় কি, গ্রাম পজিটিভ মানে হলো তাদের যে কোষ প্রাচীর যেটা আছে না সেটা একটু পুরু হয়। আমি যদি গ্রাম রং যেটা সেটা যদি তাদের একটু ভিজায় রাখি, তারপর যদি আবার ধুয়ে ফেলি, তারা না ওই গ্রাম রংটাকে ধরে রাখতে পারে। যারা গ্রাম নেগেটিভ তাদের কোষ প্রাচীরটা একটু চিকন, তো তারা রাখতে পারে না, সেটা বলা হয় গ্রাম নেগেটিভ, ঠিক আছে? তাহলে অন্তত গ্রাম পজিটিভের তোমার যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো আছে সেগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে তোমার জন্য একটু ইজি হবে, ওকে? এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া এতগুলো নাম তো মনে রাখতে পারবো না, হ্যাঁ? আমরা একটা আলাদা করে নেমোনিক দিয়ে তোমাদের এটা মনে রাখার ব্যবস্থা করার চেষ্টা করব। তোমরা একটা অন্তত মনে রাখবা, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ। তোমরা জাস্ট গ্রাম পজিটিভটা মনে রাখো, তাহলে তোমাদের গ্রাম নেগেটিভটা মনে না রাখলেও চলবে। কোশ্চেনটা এভাবেই করে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া 9 কোনটি বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া 9 কোনটি। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দিয়ে আমার কাজ কি? ব্যাপারটা কি জানো? গ্রাম পজিটিভ তাদের ক্ষেত্রে কি, তাদের কোষপ্রাচীরটা একটু বেশি মোটা বা পুরু, তাদের ক্ষেত্রে আমরা এক ধরনের অ্যান্টিবায়োটিক দেবো। যাদের গ্রাম নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক আরেকটা দেবো। তাহলে ব্যাপারটা হলো, যদি আমি আগে থেকে বুঝতে পারি এটা আমাদের গ্রাম পজিটিভ, এটা আমাদের গ্রাম নেগেটিভ, তাহলে কিন্তু আমার জন্য অ্যান্টিবায়োটিক সিলেক্ট করাটা আমার জন্য ইজি হয়ে যাচ্ছে না? তাহলে আমার জন্য তোমার হলো মানে উল্টাপাল্টা তো ওষুধ দেওয়ার সম্ভাবনা যেটা সেরকমই আসতেছে না? আমাদের তো ডায়াগনোসিস করতে হবে, আমাকে তো আগে জানতে হবে তার হয়েছেটা কি অ্যাকচুয়ালি, তারপর আমি ওষুধ দিব। সেই জন্য আমাদের ব্যাপারগুলো অন্তত জানতে হয়, শিখতে হয়, ওকে? তারপর দেখো এখান থেকে কিছু আমাদের প্রয়োজন নাই। ফ্লাজেলাগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ফ্লাজেলাগুলোও যারা একাডেমিক ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে খুব একটা আসে না। তবে যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য একটু বেশি লাগবে। আমরা আজকে ক্লাসে এটা আমরা পড়তেছি না, কারণ আমাদের অনেক কনসেপচুয়াল যে ব্যাপারগুলো যে ক্লাসে সেগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করবো। যে বাকি যে পার্ট যেটা সেটা আমরা একটা কোনো শর্টকাট ভিডিওর মাধ্যমে আমরা বাকিটা কভার করে ফেলবো, ওকে? আচ্ছা, আমরা এখন পড়বো ব্যাকটেরিয়ার গঠন। একটু দেখো তো, ব্যাকটেরিয়া দেখতে অনেকটা কিউট টাইপের লাগে না? যদিও মনে হবে যে হ্যাঁ ব্যাকটেরিয়া অনেক কিউট, কিন্তু আসলে কিন্তু কিউট না, বুঝছো? আমাদের মানব জীবনে যত যত রোগ হয়, এই রোগগুলো সবগুলোর সাথে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, বুঝছো? দেখবা তোমার হলো হয়তো জ্বর আসছে, সেটা হতে পারে ব্যাকটেরিয়াজনিত রোগ অথবা হতে পারে ভাইরাসজনিত রোগ। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মানব জীবনে যেসব রোগ ব্যাধি হয় সেটার বেশিরভাগ একটা অংশ জুড়ে ব্যাকটেরিয়া কিন্তু অনেক ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই ব্যাকটেরিয়া যেটা, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে। চলো আমরা একটু বোর্ডে চলে যাই। দেখো এই যে ব্যাকটেরিয়া তুমি দেখতে পাচ্ছ, এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের জন্য একবারে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? ব্যাকটেরিয়া কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর। কিন্তু একটু যদি তুমি একটু চিত্রটা দেখো, চিত্রটা কিন্তু তোমাকে অবশ্যই আঁকতে পারতে হবে, কারণ এই ব্যাকটেরিয়া থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এবং অবশ্যই তুমি একটু দাগায় রাখো বা একটু লিখে রাখো আমাদের ব্যাকটেরিয়া যেটা সেটা কিন্তু আমাদের ঘ নাম্বারের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন আমি যদি তুমি একটু দেখানোর চেষ্টা করি, তুমি হয়তো একটু দেখবা যে এই যে পার্টটা যেটা দেখতেছো, এই পার্টটা এই পার্টটা মেইনলি আমাদের হলো প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, এটা দেখো তো সুন্দর করে লেখা আছে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আর এইটার চারদিকে যে পার্টটা যেটা দেখতেছো, হ্যাঁ, প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে যেটা দেখতেছো, এটা আসলে তোমার কোষ প্রাচীর। সেটা কি? কোষ প্রাচীর। তাহলে এই যে তোমার এই যে প্রথম যে লেয়ারটা যেটা দেখতেছো এটা তোমার কোষ ঝিল্লি, বাইরে যেটা থাকতেছে সেটা হলো কোষ প্রাচীর। এবং কোষ প্রাচীরের বাইরের দিকে যে আরেকটা লেয়ার যেটা দেখতেছো সেটা কি জানো? সেটা হলো ক্যাপসিউল। সেটার নাম কি বলো? সেটার নাম হলো ক্যাপসিউল। তাহলে এই ব্যাপারটা একটু তোমাকে মনে রাখতে হবে। আমি যদি তোকে জিজ্ঞাসা করি একবারের ভিতরে কি থাকতেছে বলো? একবারের ভিতরে দিকে থাকতেছে তোমার প্লাজমা মেমব্রেন, তারপর বাইরের দিকে থাকতেছে কোষ ঝিল্লি, সরি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের একবার বাইরে থাকতেছে তোমার হলো তোমার একটা ক্যাপসিউল থাকতেছে। আর ভিতরে দেখো এই যে এই পার্টটা যেটা, সেটা একটু পেঁচানো, যে পার্টটা যেটা দেখতেছো এটাকে আমরা বলতেছি হলো তোমার ক্রোমোজোম। এটা কি বলছি বলো? ক্রোমোজোম।
ব্যাপারটা হলো কি জানো, আমাদের ব্যাকটেরিয়া যখন আমরা পড়ছিলাম, তো এটা কিন্তু আমরা বলছিলাম এটা কিন্তু একটা আদিকোষী টাইপের প্রাণী, তাই না? এটা কিন্তু একটা আদিকোষী টাইপের প্রাণী। এখন ব্যাপারটা হলো যেহেতু আদিকোষী, তার মানে কি এতে কিন্তু কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে? ঝিল্লিবদ্ধ কিন্তু কোনো অঙ্গাণু থাকে না। তাহলে ব্যাপারটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেহেতু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, তার মানে কি নিউক্লিওলাস এই ব্যাপারগুলো কি তোমাদের থাকবে? কোনোভাবেই কিন্তু থাকবে না। যেহেতু নিউক্লিয়াস নাই, তাহলে এই যে এদের যেই জায়গাটাতে নিউক্লিয়াসটা একটু ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে সেটাকে বলা হয় নিউক্লিওয়েড। সেটা কি বলি বলো? নিউক্লিওয়েড। তাহলে এই জায়গাটাকে না আমরা হলো নিউক্লিওয়েডও বলতে পারি, বুঝছো? এবং তুমি যদি একটু খেয়াল করো, এই যে একটা জায়গায় একটু ভিতরে ঢুকে গেছে দেখতেছো না, এটাকে বলা হয় মেসোসোম। মেসোসোমের কাজ কি জানো? যখন কোনো একটা ব্যাকটেরিয়া মানে তোমার কোষ বিভাজন করতে চাবে বা সংখ্যা বৃদ্ধি করতে চাবে, তখন এই মেসোসোমটা একটু ভিতরের দিকে ঢুকে গিয়ে এই সোজাসুজি এরকম করে তোমার দুই ভাগে ভাগ করে ফেলবে। তাহলে আমি যদি বলি যে মেসোসোমটার কাজ কি, মেসোসোমের কাজ হলো আমাদের কোষ বিভাজনে হেল্প করে, বুঝছো? তাহলে ব্যাপারটা একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি একটু আরেকবার রিপিট করি, তাহলে দেখবা যে একবারে ভিতরে কি থাকতেছে বলো? প্লাজমা মেমব্রেন থাকতেছে। তারপরে বাইরে যে লেয়ার যেটা, সেটাকে বলছি আমরা কোষ প্রাচীর। আর একবারে কোষের প্রাচীরের বাইরে যেটা দেখতেছো সেটা কি আমাদের বলো তো? সেটা কিন্তু আমাদের মেইনলি একটা ক্যাপসিউল। আর এই যে তুমি দেখতেছো এটা ঘন সন্নিবিষ্ট একটা জায়গা, সেটা হলো আমাদের ক্রোমোজোম। আমরা ক্রোমোজোম যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটাকে আমরা নিউক্লিওয়েডও বলতে পারি। এবং তার বাইরে দিয়ে কিন্তু আমাদের কি থাকে বলো? মেসোসোম থাকে। কি থাকে? এই যে জায়গাটা, এটাকে আমরা বলছি মেসোসোম। মেসোসোমের কাজ কি অ্যাকচুয়ালি? মেসোসোমের কাজ হলো মূলত সে তোমার ব্যাকটেরিয়া যে কোষ যেটা, ব্যাকটেরিয়া যেটা, সেটা যখন দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হইতে যাবে তখন অনেকটা হেল্প করে। পাশাপাশি একটু দেখো, এখানে তোমার কিছু রাইবোজোম থাকে, বুঝছো? কিছু রাইবোজোম থাকে। আমরা জানি যে আমাদের যদিও এটা হলো একটা আদিকোষী প্রাণী, আদিকোষী প্রাণীতে সাধারণত ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণুগুলো সেগুলো কিন্তু থাকে না। কিন্তু আমাদের যে রাইবোজোম, যেটা রাইবোজোমটা কিন্তু ঠিকই থাকে, বুঝছো? কারণ রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু, তাই না? যেহেতু রাইবোজোম সর্বজনীন অঙ্গাণু, সেটা কিন্তু রাইবোজোমটা অবশ্যই থাকবে। পাশাপাশি কিছু ভলিউটিন থাকবে। আর একটা প্লাজমিড বলে একটা ব্যাপার আছে। প্লাজমিডটা কি জানো? ব্যাকটেরিয়ার নিজস্ব ব্যাকটেরিয়ার নিজস্ব যে ডিএনএ যেটা আছে, সেই ডিএনএ বাদেও আরেকটা গোলাকার বা বৃত্তাকার একটা ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলি, বুঝছো? তাই এই ব্যাপারটা মনে রাখবা, এখানে কিন্তু প্লাজমিডও থাকে। পাশাপাশি দেখবা এখানে তুমি একটু খেয়াল করো, এই যে দেখো তো, এই যে আমাদের যে ফ্লাজেলা যেটা, এটা হলো তোমার বলা হয় ফ্লাজেলা। আর এই যে পার্ট যেটা লম্বা দেখতেছো সেটা হলো তোমার পিলিন, বুঝছো? তাহলে ব্যাপারটা একটু মনে রাখতে হবে। তাহলে তুমি যদি বলি যে ভাইয়া ফ্লাজেলার কাজ কি, তাহলে বলবা ফ্লাজেলা কিন্তু আমাদের চলাচল হেল্প করে, তাই না? এক জায়গা থেকে এক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হেল্প করে। এবং পিলিন যেটা, পিলিনটা মেনলি আমাদের যে পিলি যেটা, পিলিটা সাধারণত আমাদের সংযুক্ত হইতে হেল্প করে। তাহলে চলো আমরা একটু বইয়ে চলে যাই, তাহলে আমাদের জন্য একটু বেটার হবে। আমরা একটু বুঝতে পারবো যে আসলে আমাদের এখানে কি লাগতেছে এবং কি লাগতেছে না। এখন কোষ প্রাচীরের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি যে আমাদের ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর যেটা, সেটা কি দিয়ে তৈরি জানো? ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর যেটা, সেটা কি দিয়ে তৈরি? তাহলে বলবা আমাদের পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। এখন তুমি বলতে পারো ভাইয়া তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার বা একটা পেজ আগে কিন্তু তোমাদের পড়ানো হয়েছে যে পেপটিডোগ্লাইকানটা কি বলো তো? আমাদের ব্যাকটেরিয়া যে কোষপ্রাচীর যেটা, সেটা কিন্তু মূলত পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। এবং পেপটিডোগ্লাইকান লেয়ারটা যদি কারো পুরু হয়, একটু মোটা হয়, তাহলে সেটা আমরা বলি হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলি? কারণ একটু পুরু হইলে সেটা কিন্তু তোমার যে আমাদের ক্রিস্টাল ভায়োলেট যে রং বা গ্রাম বা একটা রং, সেই রংটাকে ধরে রাখতে পারে, হ্যাঁ। আর যদি তোমার গ্রাম নেগেটিভ হয়, সাপোজ মনে করো যে তোমার যেটার পেপটিডোগ্লাইকান লেয়ারটা একটু চিকন বা একটু কম পুরু, তারা কিন্তু তোমার এই যে ক্রিস্টাল ভায়োলেট যে রং যেটা, সেটাকে ধরে রাখতে পারে না। তাদেরকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, চলো আমরা একটু দেখি। দেখো এখানে সুন্দর করে একটা বলছে যে পেপটিডোগ্লাইকানটা কিন্তু একটা কার্বোহাইড্রেটের পলিমার, তাই না? পেপটিডোগ্লাইকানের সাথে কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড থাকে এবং টিকোইড অ্যাসিডও থাকে। ওকে, তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আমাদের যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি মূলত, তাহলে বলবা এটা কিন্তু পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকানের সাথে কি থাকে বলো? মুরামিক অ্যাসিড থাকে। আর কি থাকে? টিকোইক অ্যাসিডও থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে সাধারণত পেপটিডোগ্লাইকান যে লেয়ার যেটা আছে, সেটা সাধারণত পুরু হয় এবং সেটা হলো ক্রিস্টাল ভায়োলেট যে রং যেটা, সেটাকে ধরে রাখতে পারে। কিন্তু গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া যেটা আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু পেপটিডোগ্লাইকানের যে লেয়ার যেটা, সেটা কিন্তু অনেক পাতলা থাকে। সেজন্য কিন্তু যে তোমার আমাদের যে ক্রিস্টাল ভায়োলেট যে রং যেটা আছে, সেটা কিন্তু সে ধরে রাখতে পারে না, বুঝছো? সেই কথাটা এখানে কিন্তু সুন্দর করে বলা হয়েছে। এখন এই যে সে যে ক্রিস্টাল ভায়োলেট রংটা ধরে রাখতে পারে না, সেটা কিন্তু আরও একটা কারণ আছে। কারণ কি জানো? দেখো আমি যদি তোমাকে একটু বলি, সেখানে কিন্তু আমাদের ফসফোলিপিড বা লিপোপলিস্যাকারাইডের একটা পাতলা স্তর থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোতে। এইটার কারণেও সে
সাধারণত ক্রিস্টাল ভায়োলেট যে রং যেটা সেটা কিন্তু ধরে রাখতে পারে না। তাহলে এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত তোমার পেপটিডের গ্লাইকনের যে লেয়ার যেটা থাকে সেটা সাধারণত একটু পুরু হয়, সে কিন্তু রংটা ধরে রাখতে পারে। আর যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে সাধারণত আমাদের যে পেপটিডের গ্লাইকনের যে লেয়ার যেটা সেটা সাধারণত একটু চিকন থাকে, সে কিন্তু আমাদের যে গ্রাম বা একটা স্টেইন বা ক্রিস্টাল ভায়োলেট যে রং যেটা আছে সেটা কিন্তু সে ধরে রাখতে পারে না। ওকে, তাহলে তোমাদের কিন্তু অলরেডি বলছিলাম যে আসলে আমাদের কেন গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ এই ব্যাপারগুলো নিয়ে আমাদের এত কনসার্ন কেন জানো? কারণ গ্রাম পজিটিভ হলে সেটা কিন্তু কোষ প্রাচীরটা পুরু, এবং সেটার ক্ষেত্রে আমরা এক ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করবো। যদি গ্রাম নেগেটিভ হয় সেটা কিন্তু কোষ প্রাচীরটা একটু চিকন বা একটু কম পুরু, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেক ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করবো। যদি আমরা আগে থেকেই বুঝতে পারি এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে কিন্তু আমাদের জন্য একটু ইজি হয় যে আমাদের কোন টাইপের ওষুধ দিলে আমাদের জন্য ভালো কাজ করবে, কোন টাইপের ওষুধ দিলে আমাদের ভালো কাজ করবে না। ওকে, এই ব্যাপারটাই আমরা একটু ইনশিওর করার চেষ্টা করি। তাহলে একটু চলে আসো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে মাইক্রোপ্লাজমা যেটা, মাইক্রোপ্লাজমাতে কিন্তু কোনো জড় কোষ প্রাচীর নেই। তাহলে কোশ্চেন করে কোথায় জড় কোষ প্রাচীর নেই, তাহলে বলবা মাইক্রোপ্লাজমাতে কোনো জড় কোষ প্রাচীর নেই। এবং আমাদের যে পুরো কোষ প্রাচীর যেটা সেটা না আমাদের লাইসোজাইম এনজাইম দিয়ে আমরা ভাঙে ফেলতে পারি, বুঝছো? আমাদের লালারস, হ্যাঁ লালারসে না লাইসোজাইম নামে একটা এনজাইম আছে, যে এনজাইমটা এই যে তোমার যে কোষ প্রাচীর যেটা আছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সেটা কিন্তু ভেঙে ফেলতে পারে, বুঝছো? সেখানে দেখবে কি আমাদের, তোমরা যখন চ্যাপ্টার 10 পড়বা, হ্যাঁ তোমাদের প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা পড়বা, প্রতিরক্ষা চ্যাপ্টারে প্রথম প্রতিরক্ষা স্তরের আন্ডারে লাইসোজাইম বলে একটা জিনিস পাবা, যেটা কিন্তু আমাদের কোষ প্রাচীরটাকে ভেঙে ফেলতে হেল্প করে। ওকে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু আমাদের একটা হলেও প্রোটেকশন দেয়। একটু সামনে চলে আসো, আমরা যদি একটু দেখি ক্যাপসুল। ক্যাপসুলটা দেখো, একটু কাজটা তোমরা দেখো। ক্যাপসুলের ব্যাপারটা কি জানো? কোষ প্রাচীরের চারদিকে তোমার আরেকটা পলিস্যাকারাইড বা পলিপেপটাইডের একটা লেয়ার থাকে, যেটাকে আমরা বলি ক্যাপসুল। কাজ কি? কাজ হলো তোমার প্রতিকূল পরিবেশ থেকে তোমার ব্যাকটেরিয়াকে রক্ষা করে। এটা আরেকটা নাম হলো স্লাইম লেয়ার। হ্যাঁ, এখন বলতে পারো ভাইয়া ব্যাকটেরিয়ার আবার প্রতিকূল পরিবেশ বলতে কি? সাপোজ মনে করো আমাদের বডিতে একটা ব্যাকটেরিয়া ভিতরে প্রবেশ করছে, আমাদের ইমিউন সিস্টেম বা আমাদের প্রতিরক্ষা তন্ত্র সে কিন্তু চাবে যে আমি ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলি বা খেয়ে ফেলি, তাই না? আমাদের মনোসাইট এবং নিউট্রোফিল যারা আছে, মনোসাইট এবং নিউট্রোফিল, সে কিন্তু চাবে যে আমি ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলি। ব্যাকটেরিয়াকে মেরে ফেলা কিভাবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, তাই না? সাধারণত এইটাই কিন্তু তাদের জন্য একটা প্রতিকূল পরিবেশ। এই যে আমাদের ক্যাপসুল যেটা দেখতেছো, স্লাইম লেয়ার বা স্লাইম স্তর, এই স্লাইম স্তর বা ক্যাপসুলটা ফ্যাগোসাইটোসিস করতে দেয় না, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বাধা দেয়। সেই জন্য কিন্তু তোমার ব্যাকটেরিয়াকে একটা প্রোটেকশন হলেও দিতে পারে। একটু সামনে চলে আসো, আমরা যদি একটু দেখি সামনে আর কি বলছে। ফ্লাজেলা, ফ্লাজেলাটা কি? ফ্লাজেলা কিন্তু সাধারণত আমাদের এগুলো চলনে হেল্প করে। ফ্লাজেলার না কয়টা পার্ট জানো? ফ্লাজেলা কিন্তু 3টা পার্ট। দেখো, একটা তোমার সূত্র থাকে, একটা সংক্ষিপ্ত হুক থাকে, আর একটা থাকে বেজাল বডি। এই বেজাল বডি দিয়েই না তোমার হলো প্লাজমা মেমব্রেনের সাথে সেটা সাধারণত আমাদের যে ফ্লাজেলা যেটা সেটা কিন্তু যুক্ত থাকে। একটু তোমরা একটু দেখে আসো চিত্রে, দেখো তোমরা একটু খেয়াল করলে পাবা। দেখো তো এই পার্টটা তোমার হলো আমাদের যে প্লাজমা মেমব্রেন যেটা সেটার সাথে কানেক্টেড আছে, তাই না? তাহলে এই জায়গাটা মনে রাখবা, এই বেজাল মেমব্রেন যেটা বা এইখানে কিন্তু আমাদের প্লাজমা মেমব্রেনের সাথে এই পার্টটা তোমার ফ্লাজেলাটা এখানে যুক্ত আছে। আর যদি তোমাকে বলে যে ফ্লাজেলা কোন ধরনের বা কোন প্রোটিন দিয়ে তৈরি, তাহলে একটা জিনিস মনে রাখবা, ফ্লাজেলাটা কিন্তু ফ্লাজেলিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ফ্লাজেলিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। এটা লিখে নাও, ফ্লাজেলিন। আমি যদি বলি যে ফ্লাজেলা কি দিয়ে তৈরি, ফ্লাজেলিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি, তাহলে এই ব্যাপারটা একটু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। একটু সামনে চলে আসো, আমি যদি তোমাকে একটু জিজ্ঞাসা করি যে পিলিটা কিন্তু সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোতে পাওয়া যায়, এবং এটা পোষক দেহের সাথে সংযুক্ত হইতে হেল্প করে। তোমরা যখন হলো মানব জীবনের ধারাবাহিকতা যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা পড়বা, ওখানে না গনোরিয়া বলে একটা আমাদের রোগ আছে। গনোরিয়া রোগটা কাদের হয়? যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে সাধারণত হয়। দেখবা কি যে আমাদের প্রজনন তন্ত্রে সাধারণত এটা একটা রোগ। প্রজনন তন্ত্রে কি করে? সাধারণত তোমার নাইজেরিয়া যে গনোরিয়া যে ব্যাকটেরিয়া যেটা আছে, ব্যাকটেরিয়াটা আমাদের প্রজনন তন্ত্রের সাথে কীভাবে যুক্ত হয়? এই পিলিন দিয়ে পোষক দেহের সাথে যুক্ত হয়। তো এই পিলিনটা কিন্তু কী করতে হেল্প করে বলো? আমাদের সংযুক্তিতে হেল্প করে বা পোষকদের সাথে যুক্ত হইতে হেল্প করে। আরেকটা ব্যাপার একটু দেখো, আমি যদি একটু বলি যে পিলিটা কী দিয়ে তৈরি বললো? পিলিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। এবার একটু মনে রাখার চেষ্টা করবা, আমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। একটু সামনে চলে আসো, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটা কি বলতো? আমাদের সাইটোপ্লাজমের চারদিকে একটা মেমব্রেন থাকে, সেটাকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের কাজ কি জানো? প্লাজমা মেমব্রেন কিন্তু মূলত সাধারণত, দেখো এতে কিন্তু কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, তাই না? সাধারণত কিন্তু তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যে কাজগুলো যেটা, সেটা কিছুটা হইলেও তোমার প্লাজমা মেমব্রেন, যে প্লাজমা মেমব্রেনে থাকা এনজাইমগুলো সেগুলো কিন্তু কিছুটা হলেও তোমার হেল্প করবে। একটু দেখো, আমি বলি প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখার চেষ্টা করবা। প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে প্লাজমা মেমব্রেন কিন্তু একটা তোমার ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি বলো? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এটা মনে রাখবা, কয় স্তরী বলে? এটা দ্বিস্তরী। এবং এখানে কিন্তু কোলেস্টেরল কি থাকে? তাহলে বলবো এটা কোলেস্টেরল থাকে না, এটা আমার জন্য লেস ইম্পর্টেন্ট, খুব একটা যে আসে ব্যাপারটা এরকম না। তবে একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি সাধারণত বায়বীয় যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো, সেগুলোতে না আমাদের যে
যে প্লাজমা মেমব্রেন যেটা থাকে, প্লাজমা মেমব্রেনে অনেকগুলো তোমার এনজাইম থাকে যেগুলো কিন্তু তোমার হলো মানে তোমার মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কিছু অ্যাকশন বলো, কাজ বলো, সেগুলোতে কিন্তু হেল্প করে। দেখো আমরা জানি ব্যাকটেরিয়াতে কিন্তু কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, তাই না? আমাদের ব্যাকটেরিয়া যেটা, ব্যাকটেরিয়াতে কোনো ঝিল্লিবদ্ধ যেহেতু অঙ্গাণু নাই, মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, তার মানে এখানে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া কিন্তু এখানে নাই। তাহলে মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজগুলা সেটা কিন্তু তোমার কিছুটা হলেও প্লাজমা মেমব্রেন হেল্প করবে, প্লাজমা মেমব্রেনে থাকা যে এনজাইমগুলো তারা কিন্তু হেল্প করবে। ওকে, তাহলে ব্যাপারটা একটু দেখো, আমি যদি তোমাকে একটু বলি যে সাধারণত দেখো যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে এটিপি তৈরি হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন দিয়ে। এখন তুমি বলতে পারো ভাইয়া সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ব্যাপারটা কি? তাই আমি একটু নোট খাতায় চলে যাই, তাহলে হয়তো তোমাদের একটু ব্যাপারটা তোমাদের জন্য ইজি হবে বোঝাটা। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন যে ব্যাপারটা হলো, তাহলে মনে করো আমার হলো এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, সেখান থেকে সি আর ডি তৈরি হলো, আর এই বিক্রিয়াতে আমার হলো একটা এটিপি তৈরি হলো। ওকে, একটা এটিপি তৈরি হলো। এই এটিপিটা হলো যে এই যে এখানে একটা এটিপি তৈরি হলো, সেটা আমার বিক্রিয়া চলাকালীন অবস্থাতেই তৈরি হয়েছে, সেটাকে আমরা বলতেছি সাবস্ট্রেট লেভেল, বা বিক্রিয়া চলাকালীন যে এটা তৈরি হলো সেইটাকে বলছি আমরা সাবস্ট্রেট লেভেল এটিপি, বা এইটা হলো একটা তোমার সাবস্ট্রেট লেভেল এটিপি। কিন্তু মনে করো সাপোজ এই বিক্রিয়াতে আমার একটা তোমার এখানে তোমার NADH2 উৎপন্ন হয়েছে, হ্যাঁ, বা NADH2 উৎপন্ন হয়েছে বা বিজারিত হয়েছে NADP-টা। এই NADH2-কে আমি যদি ভাঙতে চাই, এই NADH2 না অনেকটা চেকের মতো, বুঝছো, চেক বইয়ের মতো। তো এই চেক বইতে তুমি ভাঙাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে মাইটোকন্ড্রিয়ার কাছে যেতে হবে। মাইটোকন্ড্রিয়া ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই এই চেক বইটাকে ভাঙাইতে পারবে না। যেহেতু তোমার এদের মাইটোকন্ড্রিয়া নাই, তুমি চাইলেও কিন্তু NADH2 উৎপন্ন হইলে সেই NADH2-কে তুমি ভাঙ্গায় এটিপি তৈরি করতে পারবে না। তার মানে কি এইখানকার যে এটিপি যেটা, শুধুমাত্র তুমি সাবস্ট্রেট লেভেল প্রক্রিয়ায় বা সাবস্ট্রেট লেভেল অবস্থায় যে তোমার এটিপি তৈরি হয়েছে, সেটাই কিন্তু কেবলমাত্র ব্যাকটেরিয়ার জন্য প্রযোজ্য এটিপি, বা কেবলমাত্র এই এটিপিটাকেই সে ইউজ করতে পারবে। ঠিক আছে, এই এটিপিটা, এই যে NADH2 হলো, এই একটা NADH2 থেকে তো প্রায় 3টা এটিপি পাওয়া যায়, তাই না? আমি এইখানকার 3টা এটিপির একটা এটিপিও পাবো না। কেন পাবো না? কারণ আমার কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদের যে প্লাজমা মেমব্রেন যেটা আছে, প্লাজমা মেমব্রেনটা মেইনলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে বা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়ায় কিছুটা হলেও এটিপি দিতে বা এটিপি তৈরি করতে আমাদের হেল্প করে। মেসোজোম দেখো, মেসোজোমটা কিন্তু অলরেডি তোমাদের বলে ফেলছি। মেসোজোমটা কি জানো? একটা জায়গা, বা সাপোজ তোমরা যদি একটু চিত্রটাই দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। দেখো একটু ভিতরের দিকে ঢুকে গেছিলো, তাই না? একটু তোমরা চিত্রটা একটু খেয়াল করো যে এখানে একটা জায়গা একটু তোমার ভিতরের দিকে ঢুকে গেছে, যেটা কিন্তু আমাদের যখন কোষ বিভাজন হবে তখন কিন্তু এটা পুরোটা গিয়ে এরকম করে তোমার দুই ভাগ করে ফেলবে, এবং তোমার দ্বিবিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াকে বিভাজিত হইতে হেল্প করবে। ওকে, তো একটু চলে আসো, আমরা সামনে আবার চলে যাই। এখান থেকে আরও অনেক ব্যাপার-স্যাপার আছে। এই সাধারণত এই ব্যাপারগুলো আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। মেসোজোম তো বললাম। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে সাইটোপ্লাজম কিন্তু সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে তৈরি, মানে আবৃত থাকে। সাইটোপ্লাজম বলতে আসলে এক ধরনের তরল পদার্থ যেখানে অনেক ধরনের অঙ্গাণু থাকতে পারে, এনজাইম থাকতে পারে, ভোলুটিন, তৈলবিন্দু, চর্বি, যা যা উপাদান থাকা দরকার সেগুলো কিন্তু সাধারণত থাকে। তাহলে দেখো ওই কথাগুলো এখানে বলা আছে। আমি যদি তোমাদের বলি যে এখানে চর্বি, শর্করা, এই রিলেটেড যে ব্যাপারগুলো আছে এগুলো একবার তোমরা রিডিং দিবা, যাতে অন্তত তোমরা পরীক্ষায় একটু হইলেও লিখে আসতে পারো। পাশাপাশি এখানে তোমার ভলিউটিন থাকে এবং তোমার বেশ কিছু তোমার কোষ গহ্বর থাকে যেগুলো তোমার খাদ্য সঞ্চয়ে হেল্প করে। জাস্ট একটু তোমরা লেখার জন্য একটু লিখতে পারো। ওকে, এখন যদি আমি তোমাকে বলি যে এদের কি তোমার ক্রোমোজোম থাকে, তাহলে বলবে হ্যাঁ ক্রোমোজোম থাকে। যেহেতু একটা তোমার প্রাণী, যদিও আদিবাসী প্রাণী, তারপরে কিন্তু এদের তোমার ক্রোমোজোম থাকে, তাই না? এদের কিন্তু ক্রোমোজোম থাকে। কিন্তু এদের যে ক্রোমোজোম যেটা, ক্রোমোজোমটা কি কেমন টাইপের? যদি হলো তোমার সাধারণত আমরা জানি যে আদিবাসী যারা, তাদের কিন্তু কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, কিন্তু আসলে ক্রোমোজোম থাকতে পারে। তবে নিউক্লিয়াস কি আছে? নিউক্লিয়াস কিন্তু থাকে না। যেহেতু নিউক্লিয়াস থাকে না, তার মানে কি ক্রোমোজোমটা কিন্তু তোমার সাইটোপ্লাজমের ভিতরেই একটু ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। যেই জায়গাতে সাপোজ সাইটোপ্লাজমের যেই জায়গাটাতে তোমার নিউক্লিয়াসটাকে আমরা পাই, বা যেই জায়গাটা ডিএনএটাকে পাওয়া যায়, সেই পার্টটাকে আমরা নিউক্লিওয়েডও বলি, বুঝছো? নিউক্লিওয়েড মানে কি জানো? নিউক্লিওয়েড মানে হলো ওয়েড, ওয়েড মানে হলো মতো, বুঝছো? ওয়েড মানে মতো, মানে হলো মতো। তার মানে নিউক্লিওয়েড মানে হইল, নিউক্লিওয়েড মানে হইল নিউক্লিয়াসের মতো। কিন্তু আসলে নিউক্লিয়াস তো নাই। যেই জায়গাটাতে নিউক্লিয়াস বাদে, বা আমাদের যে ব্যাকটেরিয়ার ডিএনএ যে জায়গাটাতে একটু কনডেন্সড বা একটু ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, সেই জায়গাটাকে আমরা নিউক্লিওয়েডও বলতে পারি। ওকে, তাহলে ব্যাপারটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা। আর প্লাজমিড ব্যাপারটা কি জানো? একটা জিনিস মনে রাখো যে যেহেতু মানে এদের কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, তার মানে কিন্তু নিউক্লিয়াস নাই, তাই না? এদের যেহেতু নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু তোমার ডিএনএ থাকার কোনো চান্স নাই। ডিএনএটা থাকে কোথায়? তোমার প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজম। এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যে তোমার যেই জায়গাটা, যেটা তরলপূর্ণ যে জায়গাটা, সেখানেই কিন্তু থাকে সাধারণত। তাহলে একটা জিনিস মনে রাখো যে তোমার যে প্লাজমা মেমব্রেনের ভিতরে যে জায়গাটা, যেটা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে
তোমার এদের নিজস্ব যে বৃত্তাকার সাপোজ সাপোজ মনে করো যে এদের যে একটা ডিএনএ যেটা থাকার কথা, এই ডিএনএ বাদেও আরেকটা বৃত্তাকার ডিএনএ থাকে। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। একটু খেয়াল করো যে যখন তুমি চিত্রে একটু খেয়াল করলে বুঝতে পারবা যে তোমার সাইটোপ্লাজমে এই যে তোমার ব্যাকটেরিয়ার যে নিজস্ব যে ডিএনএ যেটা, এই ডিএনএ বাদেও আরেকটা গোলাকার বা বৃত্তাকার একটা ডিএনএ আছে, যেটাকে আমরা বলতেছি প্লাজমিড। বুঝতে পারছো? তাহলে এই প্লাজমিডটা কি করে জানো? যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে নতুন কোনো একটা জিনিস তৈরি করতে যাই বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া ইউজ করতে চাই, সেখানে কিন্তু এই আমাদের যে প্লাজমিড যেটা আছে, প্লাজমিডটা কিন্তু আমরা বাহক হিসেবে ইউজ করতে পারি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এটাকে সাধারণত ইউজ করা হয়। ওকে, তাহলে এই ব্যাপারটা আই থিঙ্ক তোমরা অন্তত বলতে পারবা। তাহলে আমরা যদি একটু সামারি আকারে বলতে যাই, তাহলে আমাদের একটু কী কী থাকে বলো তো আমাদের ব্যাকটেরিয়ার গঠনে। আমাদের কিন্তু সাধারণত এই কোশ্চেনটা আমাদের কীভাবে আসে বলো? সাধারণত আমাদের গখতেই আসে বেশিরভাগ ক্ষেত্রে। বলে যে একটা ব্যাকটেরিয়ার গঠন ব্যাখ্যা করো। ব্যাকটেরিয়ার গঠনটা তুমি কীভাবে ব্যাখ্যা করবা? তুমি বলবা যে আমাদের ব্যাকটেরিয়ার গঠনটা নিম্নে ব্যাখ্যা করা হলো। সাপোজ মনে করো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো একটু তোমাদের জন্য বেটার হয়। একটু খেয়াল করো যে এটা তোমাদের হলো খাতার পেজ। হ্যাঁ, খাতার পেজ। মনে করো তুমি এখান থেকে বলা শুরু করলা, তুমি এখানে কোষপ্রাচীর বললা। কোষপ্রাচীরের ক্ষেত্রে তুমি বলবা যে এদের কোষপ্রাচীরটা পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি। কিছু কিছু ক্ষেত্রে পুরু হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পাতলা হতে পারে। যাদের পুরু হয় তাদের বলা হয় গ্রাম পজিটিভ, যাদের পাতলা হয় তাদের বলা হয় গ্রাম নেগেটিভ। তারপর তুমি হলো ব্যাকটেরিয়ার গঠনের স্ট্রাকচারটা দিলা। তারপর তুমি 2 নম্বরে আসো। 2 নম্বরে বলো যে তোমার হলো কোষ ঝিল্লি থাকে বা প্লাজমা মেমব্রেন থাকে, চারদিকে তোমার ক্যাপসিউল থাকে, তোমার একটা তোমার এখানে কি ছিল বলো তো, তোমার নিউক্লিয়াস তো নাই, নিউক্লিওয়েড থাকে বা তোমার এখানে ক্রোমোজোম থাকে, সেটা বলে ফেলো। তারপর প্লাজমিড ছিল, প্লাজমিডটা বলে ফেলো। রাইবোজোম থাকে, রাইবোজোমটা বলে ফেলো। তারপর আনুষঙ্গিক যে ব্যাপার সেগুলো ছিল সেগুলো একটু বলে ফেলো। তাহলে মোটামুটি তুমি যদি বলতে পারো তাহলে দেখবা কি অলমোস্ট তোমার কিন্তু 1.5 পেজ অনায়াসে দেখবা যে তোমার 1.5 পেজ কিন্তু ভর্তি হয়ে যাবে। ওকে, তুমি যদি এরকম 3 মার্কের একটা কোশ্চেনে যদি 1.5 পেজ লিখতে পারো, চিত্র সুন্দর করে আঁকতে পারো, তোমার 3 মার্ক কিন্তু আরামেই পেয়ে যাবে। বুঝছো? সেজন্য আসলে এটা নিয়ে খুব একটা টেন্সড হওয়ার কোনো কারণ নাই। আমি যদি বলি যে এই কোশ্চেনটা কীভাবে আসতে পারে, তাহলে বলবা যে ভাইয়া এটা কিন্তু আমাদের সিকিউতে আসে সাধারণত। তো ওই কথাটাই বলতেছিলাম যে আমাদের হলো কোষপ্রাচীরটা কী দিয়ে তৈরি, তাহলে বলবা পেপটিডোগ্লাইকান গ্লাইকান দিয়ে তৈরি, পাশাপাশি কিন্তু মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিডও কিন্তু থাকতে পারে। তাহলে ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করবা। আর যাদের মানে পেপটিডোগ্লাইকান গ্লাইকান লেয়ারটা যাদের একটু পুরু হয়, তারা কিন্তু সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যাদের একটু একটু চিকন হয় তারা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কেন আমাদের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভটা বেশি ইম্পর্টেন্ট? কারণ আমরা বুঝতে পারি যে আমাদের এখানে কোন টাইপের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, কোন টাইপের অ্যান্টিবায়োটিক ইউজ করে আমরা তাকে প্রতিহত করতে পারবো। এবং যদি পেপটিডোগ্লাইকান লেয়ারটা পুরো হয়, তারা কিন্তু ক্রিস্টাল ভায়োলেট যে রং যেটা, সেটাকে কিন্তু সে ধারণ করতে পারবে। ওকে, আশা করি তোমাদের অন্তত এটা বোঝাইতে পারছি। তারপর একটু দেখো যে ক্যাপসুল, যেটা ক্যাপসুলটাকে কি বলে বলো? ক্যাপসুলটাকে বলা হয় স্লাইম লেয়ার। ক্যাপসুলটাকে কি বলা হয়? স্লাইম লেয়ারও বলা হয়। কি বলা হয়? স্লাইম লেয়ারও বলা হয়। এটা কাজ কি বলো? তাহলে বলবো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বাধা দেয়। কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বাধা দেয়। এবং প্রতিকূল পরিবেশটায় এবং প্রতিকূল পরিবেশে সাধারণত ব্যাকটেরিয়াকে একটা প্রতিরক্ষা দিতে হেল্প করে। প্লাজেলা তো জানোই চলাচলে হেল্প করে, এবং পিলি যেটা সেটা কিন্তু সংযুক্ত হইতে হেল্প করে। প্লাজমা মেমব্রেন, এখানে অনেক এনজাইম থাকে যেগুলো তোমার মাইটোকন্ড্রিয়ার অনুরূপ হিসেবে কাজ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তোমার ফটোসিনথেটিক যে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোতেও অনেকটা শক্তি উৎপন্ন করতে হেল্প করে। পাশাপাশি দেখো আমাদের কিন্তু এখানে সাইটোপ্লাজমে কিন্তু অনেক অঙ্গাণু ছিল বা প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো ছিল। পাশাপাশি ক্রোমোজোম রিলেটেড কথাবার্তাগুলো বলছি। সাধারণত আমাদের ক্রোমোজোমের ক্ষেত্রে একটা ব্যাপার দেখো, সাধারণত সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে কেবলমাত্র একটা ক্রোমোজোম থাকে। কয়টা ক্রোমোজোম থাকে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কয়টা, তাহলে বলবে একটা। ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কয়টা? একটা। এবং সেটা কিন্তু সাইটোপ্লাজমে থাকে, এটা কিন্তু তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকে না। এবং এটা মনে রাখো দ্বিসূত্রক ডিএনএ। এটা কেমন? দ্বিসূত্রক ডিএনএ। এটা কিন্তু কার্যকর, বৃত্তাকার এবং নগ্ন। কোনো কি তোমার হিস্টোন প্রোটিন থাকে? কোনো কিন্তু হিস্টোন প্রোটিন থাকে না। যখন আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো পড়ছি তখন কিন্তু এটা তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, তাহলে ব্যাপারটা আই থিঙ্ক তোমাদের অন্তত মনে আছে। তারপর দেখো যে ক্রোমোজোমকে ঘিরে কোনো নিউক্লিয়ার আবরণ থাকে না। কেন বলো তো? কারণ এখানে ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না। এবং নিউক্লিয়াসে কিন্তু সাধারণত যেহেতু নিউক্লিয়াস নাই, সেজন্য ডিএনএ সম্বলিত যে অঞ্চল সেটা কিন্তু আমরা নিউক্লিওয়েডও বলি, যেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। ওকে, তো আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের মনে থাকবে। এখানে আরও একটা ব্যাপার আছে দেখো, প্লাজমিড যে ব্যাপারটা, যেটা প্লাজমিড কি হয় জানো? সাধারণত তোমার ব্যাকটেরিয়ার যে মূল যে ক্রোমোজোম যেটা, সেই ক্রোমোজোম ছাড়াও আরেকটা তোমার হলো ক্রোমোজোম থাকে, যেটা কিন্তু একটা বৃত্তাকার ডিএনএ অণু, যেটাতে অল্প সংখ্যক জিন থাকে। এবং জীব প্রযুক্তিতে আমাদের যে যখন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে যাই, তখন কিন্তু সাধারণত সেটাকে আমরা ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে সাধারণত সেটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে আই থিঙ্ক অন্তত আমাদের এই ব্যাপারটা অন্তত বোঝাতে পারছি। তাহলে একটা জিনিস আমাদের অন্তত মনে রাখতে হবে যে ভাইয়া আমাদের কী কী জিনিস থাকে। আমাদের মোটামুটি 8 থেকে 9টা আছে। তোমার যদি পরীক্ষায় সবগুলো যদি মনে নাও থাকে, তুমি যদি 6-7টাও লিখতে পারো ভালোভাবে, আশা করা যায় তুমি ফুল মার্কই পাবা। বুঝছো? কারণ আসলে এটা নিয়ে খুব একটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো
তাহলে একটু দেখো আমরা একটু সামনে চলে যাই, এখান থেকে আর অনেক ব্যাপার আছে। দেখো যে ফ্লাজেলা আর পিলি, ফ্লাজেলা আর পিলি পার্থক্য একটু তোমরা পড়তে পারবা। সাধারণত এটা তোমার মানে চলনে হেল্প করে, এটা কিন্তু তোমার হলো জাস্ট সংযুক্ত হইতে হেল্প করে। এটা সাধারণত তৈরি হয় কোথা থেকে? সাইটোপ্লাজম থেকে। এটা তোমার তৈরি হয় পাদদেশীয় একটা গ্রানিউলস থেকে। সাধারণত এটা লম্বা, এটা কিন্তু তোমার একটু খাটো ফাঁপা দণ্ডাকার এবং শক্ত অঙ্গ বিশেষ। এটা পিলিন দিয়ে তৈরি, এটা কিন্তু ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। এটা সাধারণত কম থাকে, এটা কিন্তু বেশি থাকে। আর এটা কিন্তু চলনে হেল্প করে, এটা কিন্তু তোমার সংযুক্তিতে হেল্প করে। তবে একটা মনে মজার ব্যাপার কি জানো, তুমি যদি একটু হলো ব্যাকটেরিয়া যে চিত্র যেটা সেটা যদি একটু খেয়াল করো, দেখো কি পিলি দিছে মাত্র 2টা, ফ্লাজেলা দিছে অনেকগুলা। আর এখানে কি লেখছো দেখছো? এখানে লেখছে যে তোমার হলো ফ্লাজেলা থাকে কম, পিলি থাকে বেশি। তাহলে ব্যাপারটা উল্টা হয়ে গেছে না? চিত্র কিন্তু একটু উল্টা পাল্টা দিচ্ছে। যাই হোক, তোমরা একটু চিত্র আঁকার সময় একটু ভালোভাবে আঁকো, তাহলে দেখবে যে তোমার জন্য একটু বেটার হবে। সামনে চলে আসো, আমরা একটু পড়ার ভিতরে আবার চলে আসি। দেখো যে ব্যাকটেরিয়ার জনন, যেটা ব্যাকটেরিয়ার জননের ক্ষেত্রে এই পেজটাতে অনেক 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 ইনফো দেওয়া আছে, বুঝছো? এত ইনফো আমাদের জন্য আসলে অ্যাকচুয়ালি লাগেও না। জাস্ট তোমাদের একটু আমি সামারি আকারে বলার চেষ্টা করি, তাহলে তোমার জন্য একটু ইজি হবে। আমি যদি বলি ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি কি বলতো? দ্বিভাজন পদ্ধতি। আমি যদি জিজ্ঞাসা করি ব্যাকটেরিয়া কি কোন প্রক্রিয়ায়, ব্যাকটেরিয়াটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়, তাহলে বলবা দ্বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? তাহলে বলবা দ্বিভাজন প্রক্রিয়ায় তারা সংখ্যা বৃদ্ধি করে। তাহলে একটা জিনিস আমি তোমাদের বলি, সাধারণত দেখো কুড়ি তথা মুকুলোদ্গম বা এই টাইপেও মাঝে মধ্যে বৃদ্ধি হতে পারে, আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমার দ্বিভাজন প্রক্রিয়া। দ্বিভাজন প্রক্রিয়াটা তুমি একটু জাস্ট আগে আইডিয়া নাও, তাহলে তোমার জন্য একটু বেটার হবে যে আসলে ব্যাপারটা কি হয়। দেখো আমি যদি বলি, যেটা আমরা দেখতেছো একটা ব্যাকটেরিয়াম কোষ, এই ব্যাকটেরিয়াম কোষের শুরুতে কি হয় জানো? এটা একটু আস্তে 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 একটু বড় হয়, একটু তোমার চ্যাপ্টা হয়, বুঝছো? এটা একটু লম্বা হয়, দেখো একটু বড় হচ্ছে না, একটু আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার পর কি হয় জানো? একটু সুন্দর দিক পরে ভিতর দিকে ঢুকে যায়। আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করি তোমাদের, তাহলে হয়তো এটা একটু ভালো বুঝতে পারবা। দেখো প্রথমে আস্তে আস্তে কিন্তু একটু চওড়া হচ্ছে, তাই না? একটু আস্তে আস্তে কিন্তু চওড়া হচ্ছে, দেখো আস্তে আস্তে কিন্তু চওড়া হচ্ছে। তারপর সুন্দর করে এটা একটু ভিতর দিকে ঢুকে গেছে, এটা একটু আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে গেছে। পর আস্তে আস্তে এই জায়গাটা যুক্ত হয়ে পরে দুইটা আলাদা একটা ব্যাকটেরিয়া তৈরি করছে। এই পুরো প্রসেসটা যেটা, সেটাকে বলা হয় দ্বিভাজন। আহামরি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, সাধারণত এটা আমাদের এমসিকিউ হিসেবে আসে। ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়, তাহলে বলবা দ্বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। ঠিক আছে? আই থিঙ্ক অন্তত এই ব্যাপারটা তোমাদের একটু বোঝাতে পারছি। এখান থেকে যে জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হইলো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, খেয়াল করো যে প্রথমে কি হয়। আমি যদি তোমাকে বলি যে একটা কোষ সমান দুই ভাগে বিভক্ত হওয়ার যেটা নাম, সেটা কিন্তু আসলে দ্বিভাজন। অনেকভাবে বলা যায়, অনেক ব্যাপার স্যাপার বলছে। এত বেশি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এরকম না। জাস্ট একটা জিনিস মনে রাখো, ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়, তাহলে হলো দ্বিবিভাজন প্রক্রিয়ায় সাধারণত, বা দ্বিভাজন প্রক্রিয়ায় সাধারণত বিভাজিত হয়। একটা জিনিস একটু খেয়াল করলে বুঝতে পারবা, সাধারণত কি হয় যে প্রথমে ক্রোমোজোম তথা ডিএনএ যে পার্ট যেটা, সেটা কিন্তু মাঝামাঝি জায়গায় অবস্থান নেয়। দেখো তো আমাদের যে ডিএনএ যে পার্টটা যেটা দেখতো, সেটা কিন্তু মাঝামাঝি জায়গায় একটা অবস্থান নিয়েছে, তাই না? তারপর সাধারণত একটা জিনিস খেয়াল করো যে প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত অবস্থায় ব্যাকটেরিয়া কিন্তু তোমার এই যে ডিএনএ যেটা, সেটা কিন্তু তোমার রেপ্লিকেশন হয়েছে। তোমরা হয়তো চ্যাপ্টার 1 পড়লে হয়তো জানবা, ভাই রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হইলো একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, মানে দুইটা ডিএনএ তৈরি হবে। তাহলে দেখো যখন তোমার মাঝামাঝি জায়গায় সংযুক্ত হইলো, তারপরে কিন্তু আস্তে করে সুন্দর করে কি হয়েছে, রেপ্লিকেশন হয়ে আলটিমেটলি কিন্তু তোমার দুইটা ডিএনএ তৈরি হয়েছে, তাই না? দুইটা ডিএনএ তৈরি হয়েছে। এবং আস্তে আস্তে কিন্তু একটু তোমার একটু চ্যাপ্টা টাইপের হচ্ছে না, একটু বড় হচ্ছে, খেয়াল করছো? দেখো তো কোষটা কিন্তু লম্বায় বৃদ্ধি পাচ্ছে, এবং কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনও কিন্তু, প্লাজমা মেমব্রেনও আস্তে 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 কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারপর কি হয়েছে জানো? কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন লম্বায় বৃদ্ধির কারণে ডিএনএটা দুই দিকে আলাদা আলাদা হয়ে গেছে, খেয়াল করছো? যখন আস্তে আস্তে এটা বড় হচ্ছিল, এটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে, এখানে মনে করো সাপোজ এই জায়গাটাতেই তোমার হলো সাধারণত রেপ্লিকেশনটা হয়েছে। এখানেই তোমার আগে দুইটা ছিল, যখন এই মাঝামাঝি একটু বড় হওয়া শুরু করছে, তখন কিন্তু তোমার এটা আস্তে আস্তে সরে আসছে, তাই না? খেয়াল করছো? এটা আস্তে 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 কিন্তু সরে আসছে। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করো। সরে আসার পর যখন অনেকটা লম্বা একটু হয়ে গেছে, তখন প্লাজমা মেমব্রেনটা একটু ভিতরের দিকে আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকা শুরু করছে। দেখো আমি একটু দেখালে তুমি বুঝতে পারবা, একটু আস্তে আস্তে কিন্তু একটু ভিতরের দিকে ঢোকা শুরু করছে। তাহলে দেখো এই যে ভিতরের দিকে যে ঢুকে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি একটু, ইংলিশে বলে ইনভ্যাজিনেশন, মানে একটু ভিতরের দিকে ঢুকে যাওয়া। আস্তে আস্তে যখন এটা ঢুকতে থাকবে, তখন এই দুটো একসময় যুক্ত হয়ে গিয়ে পুরো দুইটা আলাদা ব্যাকটেরিয়া তৈরি করে ফেলবে। তাহলে দেখো ওই কথাটাই বলছে, লম্বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, মাঝখানে প্লাজমা মেমব্রেন যেটা, সেটা আস্তে আস্তে ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, এবং আস্তে আস্তে কোষপ্রাচীর সংশ্লেষিত হয়, একসময় একটা কোষ দুটো কোষে পরিণত হয়, এবং শেষ পর্যায়ে গিয়ে টার্গার প্রেসারের কারণে তোমার সুন্দর করে তোমার দুইটা আলাদা করে তোমার মূল কথা দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। সহজ কথা, এটা আমাদের কখনো সিকিউতেও আসে না, আমাদের কখনো এমসিকিউতেও আসে না। যদি একটা জিনিসই জানতে চাই, আমাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়া যেটা সেটা বিভাজিত হয়, তাহলে বলবো দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়। আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের বোঝাইতে পারছি। এখন এখানে অনেকগুলো কথা বলছে, এটা তোমরা যদি একটু রিডিং দিও তাহলে তোমার জন্য একটু বেটার হয়। একটা তোমার এই জায়গাটা একটু তোমরা যদি রিডিং দাও, তাহলে তোমার জন্য মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবে।
মুকুলোদ্গম ব্যাপারটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। মুকুলোদ্গম জিনিসটা কি জানো? তোমার একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সাপোজ মনে করো এটা একটা ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াটা আস্তে করে একটু উপবৃদ্ধি হলো, এরপর একটু উপরের দিকে ফুটকুড়ি টাইপের কিছু একটা হইলো। তখন এইখানকার যে নিউক্লিয়াস যেটা ছিল, নিউক্লিয়াসটা তোমার দুই ভাগে বিভক্ত হইলো, এবং এই একটা নিউক্লিয়াস এখানে থেকে যায়, এবং আরেকটা নিউক্লিয়াস এই যে ফুটকুড়ি টাইপের একটা জায়গা তৈরি হইলো বা একটু উপবৃদ্ধি যেখানে তৈরি হয়েছিল সেটার ভিতরে ঢুকে যায়, এবং সুন্দর করে দুই ভাগে ভাগ হয়ে দুইটা আলাদা ব্যাকটেরিয়া তৈরি করে। ওকে, তাহলে এটাকেই বলা হয় মুকুলোদ্গম। তাহলে আশা করা যায় এটা তোমরা অন্তত বুঝতে পারছো। ওকে, তোমরা এটা জাস্ট একটু রিডিং দিবা, আহামরি আমাদের জন্য খুব বেশি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না, তোমরা জাস্ট একটু রিডিং দিলেই তোমরা বুঝতে পারবা। দেখো, সাধারণত একটা তোমার কুড়ি সৃষ্টি হয়, তারপর তোমার যে নিউক্লিয়াস যেটা সেটা সাধারণত দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা নিউক্লিয়াসটা ওই কুড়ির ভিতরে প্রবেশ করে, পরে আস্তে 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 কিন্তু তোমার দুইটা ব্যাকটেরিয়াতে পরিণত হয়। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত বোঝাইতে পারছি। অজনজনন যেটা, অজনজননের ক্ষেত্রে তোমার দুইটা কথা বলা আছে, একটা গনিডিয়া আর এটা তোমার হলো অ্যান্ডোস্পোর। আহামরি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এরকম না, জাস্ট তোমরা একটু জাস্ট রিডিং পড়ে চলে যাবা, তাহলে তোমার জন্য একটু ইজি হয়। তারপর আমি তোমাদের একটু বলার চেষ্টা করি, লিউকোথ্রিস টাইপের যে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোর সামনের দিকটা থেকে সাধারণত তোমাদের মানে অজনন প্রক্রিয়ায় একটা তোমার গনিডিয়া তৈরি হওয়ার মাধ্যমে একটা তোমার নতুন ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। আমাদের জন্য খুবই খুবই লেস ইম্পর্টেন্ট। যদি মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো তারা চাইলে একটু গনিডিয়া কোথায় দেখা যায়, তার লিউকোথ্রিসে পাওয়া যায়, এটা তোমরা জাস্ট একটু চাইলে পড়তে পারো। আর অ্যান্ডোস্পোরটা সাধারণত পাওয়া যায় কোথায়? ব্যাসিলিয়াসিয়াতে। এটা জাস্ট আমাদের যে একাডেমিকের ক্যান্ডিডেট যারা আছো, বা সাপোজ মনে করো যারা কেবল 25-এর ব্যাচ বা 26-এর ব্যাচ, তাদের জন্য এইসব জিনিস মুখস্থ করার কোনো দরকার নাই, মুকুলোদ্গম পড়ার দরকার নাই, এই যে এইসব জিনিস যে অজনজনন এটাও পড়ার দরকার নাই। যদি ভালো না লাগে তাহলে তোমার দ্বিভাজনটাও পড়ার দরকার নেই, দ্বিভাজনও খুব কমই আসে, বুঝতে পারছো? তবে একটু যখন তোমার আরেকটু মনে হবে যে ভাই আরেকটু পড়া দরকার, তখন একটু দ্বিভাজনটাও একটু পড়ে নিও যারা এখন একাডেমিকে আসো। আর যারা অ্যাডমিশনে যা চলে আসছো অলরেডি, তাদের ক্ষেত্রে তো এটা আসলে বাদ দেওয়ার উপায় নাই, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে অবশ্যই লাগবে, ভার্সিটি অ্যাডমিশনও কিন্তু আসতে পারে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, আমি যে তোমাদের এখন জিজ্ঞাসা করি যৌনজনন যে প্রক্রিয়া যেটা, এখন দেখো অ্যান্ডোস্পোর যেটা বা অন্তরেণু যে প্রক্রিয়া যেটা, সেটা একটু খেয়াল করো। সাধারণত ব্যাসিলাসিয়া যেটা, সেটাতে সাধারণত মানে অ্যান্ডোস্পোর দেখা যায়। জাস্ট একটা মনে রাখবো, প্রতিকূল অবস্থা অতিক্রম করে মাত্র, এখানে অনেক 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 ব্যাপার বলছে, আমি তোমাদের একটু ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো একটু বুঝতে পারবা। মূল কথা হলো কি জানো, একটা হলো সাধারণত ব্যাসিলাসিয়া যে গোত্র যেটা, সেটা সাধারণত আমাদের এন্ডোস্পোর দেখা যায়। প্রতিটা ব্যাকটেরিয়াম থেকে একটা অন্তরেণু বা এন্ডোস্পোর তৈরি হয়, যেটা সাধারণত বংশবৃদ্ধি করে না, শুধুমাত্র প্রতিকূল অবস্থা যেটা সেটা তোমার পার করতে হেল্প করে। তাহলে এন্ডোস্পোর জিনিসটা কি? একটা ব্যাকটেরিয়াম থেকে একটা স্পোর টাইপের জিনিস তৈরি হয়। যেই স্পোরে থাকা অবস্থায় সে বংশবৃদ্ধির কিছুই করবে না, জাস্ট চুপ করে ঘাপটি মেরে বসে থাকবে, প্রতিকূল পরিবেশে চলে যাবে, তখন প্রতিকূল পরিবেশ থেকে বের হয়ে এসে সে নিজের মতো করে আবার বংশবৃদ্ধি করবে। এটা হলো এন্ডোস্পোর। এর থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই। ওকে, সামনে চলে আসো। যৌনজননের ক্ষেত্রে অনেক কথাবার্তা বলছে। যৌনজননের ক্ষেত্রে তোমার কনজুগেশন বলে একটা ব্যাপার আছে, তারপর ট্রান্সফরমেশন বলে একটা ব্যাপার আছে, আর ট্রান্সডাকশন বলে একটা ব্যাপার আছে। আমি একটু ব্যাপারটা বলানোর চেষ্টা করি। দেখো, আমি তোমাকে ইন শর্ট একটু বলি, হ্যাঁ, কনজুগেশন বা নালীপথে একটা জিনিস একটু খেয়াল করো, আমি যে তোমাদের একটু বলার চেষ্টা করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। মনে করো এটা একটা তোমাদের হলো ব্যাকটেরিয়াম, এটা একটা ব্যাকটেরিয়াম। একটা এই যখন কাছাকাছি আসে, তখন এরকম একটা তোমার নালীপথ বা একটা নালীপথ তৈরি হয়। এই নালীপথের মাধ্যমে এদের যে প্লাজমিড যেটা আছে, প্লাজমিডটা মনে করো কিছুটা পার্ট সুন্দর করে বিভাজিত হয়ে একটা পার্ট এখানে চলে যায়, এবং আরেকটা পার্ট এখানে থেকে যায়। আলটিমেটলি তোমার যেই বংশ, সাপোজ আমি তোমাকে একটা ব্যাপার বলি, মূল কথা, সাপোজ যে প্লাজমিড যেটা, সেটা কিন্তু তোমার একটা এক্সট্রা একটা বৃত্তাকার ডিএনএ বা গোলাকার ডিএনএ। এই প্লাজমিডটা কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা বলো বা অন্যান্য কিন্তু অনেক বৈশিষ্ট্য সে রাখতে পারে বা প্রয়োজনে অর্জন করতে পারে। সেই বৈশিষ্ট্যটা সে চাইলে প্লাজমিডের মাধ্যমে তোমার এইখান থেকে, এই একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া পাঠিয়ে দিতে পারে। কোন পথে? নালী পথে। তাহলে দেখো, আমরা একটু বইয়ে যাই, একটু রিডিং পড়ার চেষ্টা করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। একটা দাতা কোষ, একটা গ্রহিত কোষ, একটা ফাঁপা নলের মতো একটা কনজেকশন নালীপথ তৈরি করে। নালীপথে দাতা কোষ থেকে প্লাজমিড গ্রহিত কোষে স্থানান্তরিত হয়। প্রথমে প্লাজমিডটা রেপ্লিকেট করে দুইটা হয়। তাহলে ব্যাপারটা খেয়াল করছো? দেখো তো, তাহলে ওই কথাটা এখানে সুন্দর করে বলা আছে যে প্রথমে এই যে আমার দেখতেছো না যে প্লাজমিড যেটা আছে, প্লাজমিডটা আগে রেপ্লিকেশন হয়েছে, দুইটা প্লাজমিড তৈরি করছে, তারপর একটা নালীপথ তৈরি হয়েছে, একটা প্লাজমিডকে আমরা এখানে পাঠাই দিছি, আর একটা প্লাজমিড এখানে থেকে গেছে। তাহলে এই পুরো প্রসেস যেটা, সেটাকে বলা হয় কনজুগেশন বা নালীপথে আমরা কিন্তু একটা প্লাজমিডকে আরেকটা প্লাজমিডে পাঠাই দিয়ে আমাদের যে স্পেশাল যে কোয়ালিটি ব্যাকটেরিয়া, যে সাপোজ মনে করো একটা ব্যাকটেরিয়া কোনো একটা প্রতিকূল পরিবেশে থেকে 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 একটা বৈশিষ্ট্য অর্জন করছে, সেই বৈশিষ্ট্যটা একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া পৌঁছায় দিতে পারে, বুঝছো? ওই যে তোমরা বলো না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, তোমাদের কিন্তু মানে এই ক্লাসে বেশ কয়েকবার তোমাদের এই নিয়ে কিন্তু আলোচনা করছি। সাপোজ মনে করো তুমি হলো অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করলা না, জাস্ট একটা খেয়ে বসে থাকলা, ওই ব্যাকটেরিয়াটা কিন্তু পুরোপুরি মরে নাই, হ্যাঁ, আধা মরা ছিল, তার মানে কি সে কিন্তু এক সময় গিয়ে আবার বেঁচে যাবে, তাই না?
তুমি যে অ্যান্টিবায়োটিক পুরোপুরি কমপ্লিট করলা না, অ্যান্টিবায়োটিক ডোজ যে তুমি পুরোপুরি কমপ্লিট করলা না, তাহলে হয়েছে কি যে তুমি একদিন খেয়ে অফ করে দিছো, সেই ব্যাগটা কিন্তু পুরোপুরি মারা যায় না, সে কিন্তু আহত হয়ে আছে মাত্র, বুঝছো? তাহলে সে একটা প্রতিকূল পরিবেশ থেকে বেঁচে আসলো না, বেঁচে আসার পর মানে কি সে কিন্তু একটা অভিযোজন ক্ষমতা সম্পন্ন একটা গুণ অর্জন করবে। সেই গুণটা কনজুগেশনের মাধ্যমে নালীপথে একটা রেপ্লিকেশনের মাধ্যমে আরেকটা প্লাজমিড তৈরি করবে। এই যে তোমার অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন প্লাজমিড যেটা, সেটা আরেকটা ব্যাকটেরিয়াতে পৌঁছায় দিবে। এভাবে আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। তুমি যেহেতু অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করা নাই, তুমি যেই ব্যাকটেরিয়াকে মারতে চাইছিলা সে কিন্তু মরে নাই, বরঞ্চ সে তোমার নতুন করে অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়ে তোমার বিরুদ্ধে সে যুদ্ধ করতেছে এবং অন্য একটা পুরো আর্মি ক্রিয়েট করতেছে, যাতে তুমি পরবর্তীতে অ্যান্টিবায়োটিক যদি খাও, তোমার অ্যান্টিবায়োটিক যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে সেটার ব্যবস্থাও সে করে রাখতেছে। ব্যাপারটা বুঝতে পারছো কত ভয়ঙ্কর একটা ব্যাপার? সেই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ চলবা, যেখানে তোমার অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার সেখানে খাবা, যেখানে খাওয়া দরকার না সেখানে খাবা না। ফার্মেসি মামাদের কথা শুনে হুটহাট একটা অ্যান্টিবায়োটিক এনে খেয়ে ফেললাম, 2 দিন খাইলাম তারপর বাদ দিয়ে দিলাম, এই কাজ কখন করা যাবে না। ওকে, তারপর দেখো ওই কথাটা এখানে বলা হয়েছে। তারপর চলে আসো যে অতি বিরল ক্ষেত্রে তোমার আংশিক ক্রোমোজোমও এই নালীপথে। দেখো অতি বিরল ক্ষেত্রে দাতা কোষের আংশিক ক্রোমোজোম, মূল কথা এদের তো মূল একটা ক্রোমোজোম থাকে, তাই না? মূল একটা ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমটা কিছু কিছু ক্ষেত্রে গেলেও যাইতে পারে। ওকে, আহামরি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা একটু জাস্ট রিডিং পড়ে চলে যেতে পারো। ট্রান্সফরমেশন যে ব্যাপার যেটা, সেটা একটু খেয়াল করো। ট্রান্সফরমেশন ব্যাপারটা কি জানো? পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিতা কোষে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটাতে পারে, যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। সাপোজ আমি তোমাকে একটা ব্যাপার বলি, মনে করো পরিবেশে একটা তোমার ডিএনএ পড়েছিল, সাপোজ মনে করো এটা তোমার পরিবেশে সাপোজ মনে করো এরকম একটা ডিএনএ পড়েছিল। ওকে, সাপোজ মনে করো যে এরকম একটা ডিএনএ পড়েছিল, সাপোজ মনে করো এটা তোমার একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা এই ডিএনএটাকে ভিতরে ঢুকাই নিবে। এই ব্যাকটেরিয়া তো আগে থেকেই একটা ডিএনএ ছিল, তাই না? বৃত্তাকার একটা ডিএনএ ছিল। তখন এই ডিএনএটা ভিতরে ঢোকার পর কি করবে জানো? ব্যাকটেরিয়াটা সুন্দর করে এই সাপোজ মনে করো এই যে ডিএনএটা এখানে কাটবে। হ্যাঁ, এখানে সাপোজ একটু করে কাটবে, কেটে এই যে ডিএনএ যেটা, এই ডিএনএটাকে এখন সুন্দর করে ঢুকাই দিবে, বুঝছো? এইখানে এই ডিএনএটাকে সুন্দর করে ঢুকাই দিবে, একটা রিকম্বিনেন্ট একটা ডিএনএ তৈরি করবে, মানে একটা হাইব্রিড ডিএনএ সম্বলিত একটা তোমার ব্যাকটেরিয়া এখন তৈরি হলো। তাহলে এই পুরো প্রসেস যেটা, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন জিনিসটা কি? পরিবেশে মনে করো একটা ডিএনএ পড়ে আছে, সেই ডিএনএটাকে আমার যে ব্যাকটেরিয়া যেটা, সেটা ভিতরে প্রবেশ করাই নিবে, নিজে গ্রহণ করে নিবে, এবং একটা এই জায়গাতে একটু কেটে নিজে নিজে এই জায়গাতে একটু কেটে এই ডিএনএটাকে ঢুকাই দিয়ে একটা রিকম্বিনেন্ট মানে একটা হাইব্রিড টাইপের ডিএনএ সম্বলিত একটা ব্যাকটেরিয়া নিজে তৈরি হয়ে গেল। তো এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ওকে, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের বোঝাইতে পারছি। তারপর একটা ব্যাপার দেখো যে ট্রান্সডাকশন বলে একটা ব্যাপার আছে, একটু খেয়াল করো। ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম বা কখনো ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করতে পারে। তোমাদের মনে পড়ে লাইসোজেনিক চক্রে আমাদের কিন্তু একটা প্রোফাজ তৈরি হয়েছিল, মনে পড়ে? প্রোফাজ তৈরি হয়েছিল, ওই প্রোফাজটা যদি অন্য কোনো একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে যায়, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলা হলো ট্রান্সডাকশন। আহামরি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, যারা একাডেমিকে আসো তারা চাইলে স্কিপ করতে পারো। যদি মনে হয় যে ভাই আসলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তোমরা বাদ দিতে পারো। তবে যারা অলরেডি 24 ব্যাচ বা একটু অ্যাডমিশন চলে আসছো, বা একটু 25 ব্যাচ যারা একটু অ্যাডভান্স থাকতে চাও, তারা কিন্তু অবশ্যই এটা একটু পড়ে রাখো, তোমাদের জন্য একটু বেটার হবে। সহজ কথা আমি যদি বলি এখান থেকে কোশ্চেনটা কেমন হতে পারে, তাহলে বলবা ট্রান্সডাকশন মানে কি আর ট্রান্সফরমেশন মানে কি। ট্রান্সফরমেশন মানে হলো পরিবেশ থেকে একটা তোমার ডিএনএ যেটা, সেটাকে সে বীজের ভিতরে ঢুকাই নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে একটা হাইব্রিড ডিএনএ সম্বলিত একটা ব্যাকটেরিয়া তৈরি করতেছে। আর ট্রান্সডাকশন মানে কি, একটা প্রোফাজ সম্বলিত বা অন্য একটা কোনো একটা যে ব্যাকটেরিয়া যেটা, সেটার যে ডিএনএ যেটা, দেখো একটা কথা বলতেছে এখানে যে ফাজ ভাইরাসের মাধ্যমে, এটা অবশ্যই এখানে একটা ফাজ ভাইরাসের একটা ব্যাপার থাকবে। ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম বা ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করলে সেটাকে বলতেছিলাম আমরা ট্রান্সডাকশন। তো আমি যদি বলি যেটা কে আবিষ্কার করছে, বিজ্ঞানী নাম যদি মনে রাখতে পারো তাহলে তো ভালোই, না রাখতে পারলে সমস্যা নাই। তবে একাডেমিক ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য আসলে নামটা স্কিপ করাটাই বেটার, কারণ এত কিছু তোমাদের মনে থাকবে না। এবং কোথায় দেখা গেছে সালমোনেলা, এটাও তোমাদের মনে রাখার দরকার নাই, তবে যারা অ্যাডমিশন দিবা তারা এটা অবশ্যই ভালোভাবে পড়বা। তারপর দেখো এখানে আরো অনেক ব্যাপারগুলো আছে, এগুলো একটু স্কিপ করতে পারো চাইলে নামগুলো। তবে অর্থনৈতিক গুরুত্ব যেটা, অর্থনৈতিক গুরুত্ব চলে আসো। অর্থনৈতিক গুরুত্ব আমার জন্য বেশি ইম্পর্টেন্ট চিকিৎসা ক্ষেত্রে। এই যে অ্যান্টিবায়োটিক তৈরিতে দেখো ব্যাকটেরিয়া হতেই সাবটিলিন, পলিমিক্সিন এবং যে আমাদের যে সাবটিলিন এবং পলিমিক্সিন, এই দুটো আমাদের অ্যান্টিবায়োটিক তৈরি করা যায়। তেমন একটা ব্যাপার বুঝতে পারতেছো, ব্যাকটেরিয়াকে কাজে লাগাইয়েই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমি অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারতেছি। ব্যাপারটা অনেকটা মজার না? ব্যাকটেরিয়া এই ব্যাপারটা হচ্ছে দেখো হয় কি যে সাপোজ যে গাদ্দারি করে না, ব্যাপারটা এরকম
সাপোজ আমি মনে করো যে তোমারই কোনো ফ্রেন্ড তোমার বাঁচতে দিল সুন্দর করে, ব্যাকটেরিয়া ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, বুঝছো? ওই ব্যাকটেরিয়া যে উপাদানটা তৈরি করতেছে সেই ব্যাকটেরিয়া দিয়েই আরেকটা আমি ব্যাকটেরিয়াকে মারতে পারতেছে। এটাই হলো তোমার অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন একটা ব্যাপার, যেটা কিন্তু সে আমার ব্যাকটেরিয়া থেকেই আরেকটা অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারতেছে, যে অ্যান্টিবায়োটিকটাকে কাজে লাগায় অন্য একটা মানে অপকারী একটা ব্যাকটেরিয়া যেটা সেটার এগেনস্টে অ্যান্টিবায়োটিক তৈরি করে ওই ব্যাকটেরিয়াটাকে আমি মারতে পারবো। ব্যাপারটা বুঝতে পারতেছো? তাহলে দেখো যে প্রতিষেধক টিকা তৈরি করতেও হেল্প করে, যেমন দেখো আমাদের যে ডিপথেরিয়ার টিকা, তারপর হলো যে টিটেনাসের টিকা, তারপর যে আমাদের পার্টোসিস বা হুপিং কফের যে টিকা, সেটা কিন্তু টিকাগুলো আমরা ব্যাকটেরিয়া থেকে তৈরি করতে পারি। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আমরা কী কী টিকা তৈরি করি, তাহলে বলবা যে আমরা ডিপিটি ভ্যাকসিন যেটা, হ্যাঁ, ডিপথেরিয়া, পার্টোসিস বা হুপিং কফি আর টিটেনাস যেটা, সেটা টিকাটা কিন্তু আমরা ব্যাকটেরিয়া থেকে তৈরি করতে পারি। আর কী কী অ্যান্টিবায়োটিক তৈরি করছিলাম? সাবটিলিন আর পলিমিক্সিন। এটা আমি মনে রাখি কেমন জানো? সাপ দিয়ে মনে রাখি। কী দিয়ে মনে রাখি? সাপ। তাহলে দেখো সাবটেলিন এবং পলিমিক্সা, তাই না? সাবটেলিন এবং পলিমিক্সা, এটা মনে রাখো, এখান থেকে আর কিছু লাগে না। কৃষিক্ষেত্রে চলে আসো। কৃষিক্ষেত্রে তোমার উর্বরতা বৃদ্ধিতে হেল্প করে, এটা তো তোমরা জানোই। নাইট্রোজেন সংবন্ধনেও হেল্প করে, এটা আমি মনে রাখতাম ক্যাপ দিয়ে, বুঝছো? এই যে তিনটা উদাহরণ দেওয়া আছে, এটা আমি মনে রাখতাম ক্যাপ দিয়ে। তাহলে দেখো সিতে ক্লস্ট্রিডিয়াম, এতে তোমার অ্যাজোব্যাক্টার, পিতে হলো সিউডোমোনাস, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে আমাদের একাডেমিকে যারা ক্যান্ডিডেট আছো তারা কি কি পড়বা বলো তো? এই ক্যাপ যেটা, এটা একটু পড়ে অবশ্যই, কারণ নাইট্রোজেন সংবন্ধনে কে হেল্প করে? এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু তোমাদের সাধারণত প্রিটেস্টের এক্সামগুলোতে সাধারণত দেয়। এবং কি কি অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারতেছি, তাহলে বলবা সাবটিলিন এবং পলিমিক্সা অ্যান্টিবায়োটিকটা তৈরি করতে পারতেছি। যদি এটা মনে না থাকে তাহলে একটু স্কিপ করো। আর তবে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তারা অবশ্যই কিন্তু পড়বা এটা, ওকে? তাহলে দেখো যে এখানে আরও অনেক ব্যাপার আছে। নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া জাতীয় উদ্ভিদের মানে মূলে নডিউলে সেই অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো চাইলে তোমরা একটু পড়তে পারো। যে রাইজোবিয়াম গণে 3টা প্রজাতি, এগুলো আসলে আমার জন্য খুব একটা আহামরি ইম্পর্টেন্ট ব্যাপার না। দেখো নাইট্রিফিকেশন যেটা, নাইট্রিফিকেশনের ক্ষেত্রে খেয়াল করো যে অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করাকে বলা হয় নাইট্রিফিকেশন। এখন ব্যাপারটা হলো নাইট্রিফিকেশন কেন দরকার? অ্যামোনিয়া একটা গ্যাস, তাই না? তুমি এখন ইউরিয়া তুমি মাটিতে দিলা বা ইউরিয়া সার তুমি মাটিতে দিলা, সে ইউরিয়াটা তো পরবর্তীতে ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করবে, তাই না? অ্যামোনিয়া তো একটা গ্যাস, সে তো আবার হলো তোমার বাতাসে উড়ে চলে যাবে। তার মানে কি ইউরিয়া সার যে দিলা সেটা তুমি মাটিতে জমা করতে পারতেছো না, তাই না? এই অ্যামোনিয়াটাকে আমি যদি নাইট্রেটে পরিণত করতে পারি, হ্যাঁ, এই অ্যামোনিয়াটাকে যদি আমি নাইট্রেটে পরিণত করতে পারি, তাহলে মাটিতে থাকা মনে করো সাপোজ কোনো একটা ক্যাটায়ন, ক্যালসিয়াম বলো বা পটাশিয়াম বলো বা সোডিয়াম বলো, সের সাথে মিলে সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট বা কোনো একটা নাইট্রেট টাইপের লবণ হিসেবে সেটা কিন্তু মাটিতে আমি জমা করে রাখতে পারবো না। সেটা আমার জন্য একটু বেটার হয় না? তাহলে কিন্তু আমাদের এত বেশি বেশি ঘন ঘন কিন্তু আমার ইউরিয়া সার দেওয়া লাগবে না, তাই না? ওই ব্যাপারটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, ওকে? তাহলে দেখো ওই কথাটা কিন্তু বলছে, একটু তোমরা একটু পড়বা। নাইট্রিফিকেশন কি হেল্প করে বলো? নাইট্রিফিকেশন হেল্প করে হলো তোমার নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস, এটা কিন্তু নামের সাথে মিল পাওয়া যায়। দেখো নাইট্রো। তারপর দেখো পতঙ্গনাশক হিসেবে ইউজ করা হয়, এটা একটু পড়বা। ব্যাসিলাস থুরিনজিয়ান্সিস যেটা, সেটা সাধারণত পতঙ্গ নিয়ন্ত্রণে হেল্প করা হয়। তোমরা যখন চ্যাপ্টার 11 পড়বা সেখানে কিন্তু পাবা, হ্যাঁ? জীব প্রযুক্তি চ্যাপ্টারটাতে বিটি বেগুন, বিটি তুলা, বিটি ভুট্টা, বিটিতে হলো ব্যাসিলাস থুরিনজিয়ান্সিস, ওকে? এটা কি সাধারণত ইউজ করা হয়। তারপর দেখো খাদ্য তৈরিতে একটু তোমরা পড়বা ল্যাক্টোব্যাসিলাস। ফলন বৃদ্ধিতে হেল্প করে এই এমসিকিউটা দেখো। ধানের উৎপাদন কতটুকু বাড়ায়? 33.8% বাড়ায়। এবং তোমার হলো গমের উৎপাদন তোমার হলো 20.8% বাড়ানো গেছে। এটা আমাদের অর্ধবার্ষিক বলো বা আমাদের যে টেস্ট পরীক্ষা হয় সেটার জন্য ইম্পর্টেন্ট এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য বেশ ইম্পর্টেন্ট। তারপর চলে আসো চা কফি তামাকজাত প্রক্রিয়াকরণ, হ্যাঁ? এখন একটা জিনিস দেখো, চা কফি তামাক এইটা পৃথিবীতে সবচেয়ে বেশি খাওয়া জিনিস। চা গরুর মতো খায় মানুষ। আমি অনেক চা খাই, আমি কফি খাই অনেক, তবে আমি সিগারেট খাই না, সেটা আমার বলে লাভ নাই। তাহলে দেখো যে তোমার চা কফি তামাক এগুলোতে কি হেল্প করে বলো? তাহলে বলো মেগাটেরিয়াম। অনেক বেশি খাওয়া হয় না, বেশি মানে কি মেগা, মেগা মানে বড়, অনেক বেশি খাওয়া হয়, লেখা মনে রাখা মেগাটেরিয়াম। তাহলে দেখো আমি যদি বলি যে মেগাটেরিয়াম, শুধুমাত্র এই পার্টটা মনে রাখো, এই পার্টটা মনে রাখলেই হবে, হ্যাঁ? তাহলে দেখো এটা মনে রাখবো কীভাবে বলো? এর মনে রাখার উপায়টা বলে দিচ্ছি, এটা একটু খেয়াল রাখো। তাহলে দেখো মেগা, মেগা মানে কি বলো? বেশি। মেগা মানে কি? বেশি। তাহলে বেশি খাওয়া হয় কোনগুলো? চা কফি তামাকগুলো বেশি খাওয়া হয়। তাহলে মনে রাখো কীভাবে বলো? তাহলে বললো ব্যাসিলাস মেগাটেরিয়াম দিয়ে সাধারণত তোমার চা কফি তামাক এগুলো তোমার প্রক্রিয়াজাত করা হয়। তাহলে আশা করি এই 9 নাম্বারটা পারবা। 10 নাম্বারটা দেখো দুগ্ধজাত শিল্পে ইউজ করা হয়, তাই না? তাহলে দেখো দুগ্ধজাত, দুধে ল্যাকটোজেন থাকে, এটা কি তোমরা জানো? দুধে ল্যাকটোজেন থাকে, আই থিঙ্ক এটা তোমরা অন্তত জানো। তাহলে দেখো ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস, তাহলে দেখো এই ল্যাকটিস এই কথাটা থাকলে সেটা কি হবে? দুগ্ধজাত শিল্পে ইউজ হবে। আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমরা বলতে পারবা। পাট শিল্পে, পাট শিল্পে দেখো পাট থেকে কিন্তু তোমার সুতা তৈরি হয়, সুতা দিয়ে আমরা কাপড় তৈরি করি। কাপড় মানে কি বলো? ক্লথ, তাই না? কাপড় মানে কি বলো? ক্লথ। তাহলে একটু তোমরা লিখে নাও এটার সাথে, একটু সুন্দর করে লিখে নাও। তাহলে আমি যদি তোমাদের একটু বলি, দেখো পাট, হ্যাঁ, পাট থেকে আমরা কি করি বলো? সুতা। তাহলে একটু লিখে নাও, পাট থেকে সুতা, সুতা থেকে আমাদের কাপড় তৈরি করা হয়, তাই না? কাপড় মানে কি? ক্লথ।
তাহলে দেখো ক্লথ থেকে ক্লস্ট্রিডিয়াম। আমি যদি জিজ্ঞাসা করি পাটের আঁশ ছাড়াতে কি ইউজ করা হয় বলো, তাহলে বলবা ক্লস্ট্রিডিয়াম ইউজ করা হয়। তাহলে এবার একটু খেয়াল রাখার চেষ্টা করো, তাহলে আই থিঙ্ক এটা তোমাদের মনে থাকবে। তাহলে মনে রাখবা পাটের আঁশ ছাড়াতে কি ইউজ করা হয় বলো, তাহলে বলবা ক্লস্ট্রিডিয়াম ইউজ করা হয়। তারপর দেখো চামড়া, চামড়া হতে তোমার লোম ছাড়ানোর জন্য এটা কি ইউজ করা হয় বলো, ব্যাসিলাস। হ্যাঁ, আগে তোমাদের যে ইয়া ছিল না, যখন আমরা ছোট ছিলাম তখন তাকে টিচাররা অনেক মারতো জানো। আমি নিজেও অনেক মাইর খাইছি। তোমাদের তোমাদের যে জেনারেশন যারা, তারা হয়তো খুব একটা মাইর খাও নাই, কতটুকু খাইছো আমরা জানি না। যারা গ্রামের দিকে স্কুলে পড়ছো অথবা উপজেলা লেভেলে পড়ছো তারা হয়তো কিছুটা হলেও মাইর খাইছো। আমাদের বাবা মারা এখন তো মারে না, তাই না? আগে কিন্তু অনেক মারতো। তোমার দেখবে কি বেতের লাঠি দিয়ে মারে গেছে, চামড়া উঠে ফেলতো। তো এইভাবে মনে রাখবো, বুঝছো? চামড়া উঠাই ফেলতেছে, তাই না? কি দিয়ে? বেতের লাঠি দিয়ে, মানে বাঁশের লাঠি বা কঞ্চি বা বেতের লাঠি, যাই হোক, বেত বা বাঁশ যা মনে রাখো। তাহলে বতে বাঁশ বা বতে ব্যাসিলাস, তাহলে এভাবে মনে রাখবা। হ্যাঁ, বাঁশের একটা কঞ্চি দিয়ে তোমাকে মেরে চামড়া উঠাই ফেললো, তাহলে এভাবে মনে রাখবা। একটু লিখে নিও এটা, হ্যাঁ, একটা সুন্দর করে নোট করে নাও যে বাঁশের কঞ্চি দিয়ে বা বাঁশের লাঠি দিয়ে তোমার পিটায়ে চামড়া তুলে ফেললো, তাহলে চামড়া, চামড়া কি হবে? বাঁশের লাঠি, ব্যাসিলেশিয়া। ঠিক আছে, এভাবে মনে রাখবা। তারপর দেখো বায়োগ্যাস, বায়োগ্যাসটা একটু রিডিং পড়ো। টেস্টিং সল্ট তৈরিতে ইউজ করা হয়, এটা পড়বা। ভিনেগারের ক্ষেত্রে একটা জিনিস দেখো, ভিনেগার, তোমরা কি জানো ভিনেগার কি দিয়ে তৈরি? ভিনেগার কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি, তাই না? ভিনেগার কি দিয়ে তৈরি? তো একটু লিখে নাও, হ্যাঁ, একটু সুন্দর করে লিখে নাও। ভিনেগার, হ্যাঁ, ভিনেগার সাধারণত অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি, তাই না? ভিনেগার সাধারণত অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি, অ্যাসিটিক অ্যাসিড, তাই না? তাহলে দেখো ওখানে একটু নামটা একটু খেয়াল করলে তোমরা হয়তো পাবা। দেখো অ্যাসিটোব্যাক্টার, পাইছো? মিলছে? তাহলে দেখো ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি, তাহলে অ্যাসিটোব্যাক্টার। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক কাইডি, নামটা মিলছে? তারপর দেখো অ্যাসিটন, অ্যাসিটন অ্যাসিটোবুটাইলিকাম, অ্যাসিটোবুটাইলিকাম, অ্যাসিটন অ্যাসিটোবুটাইলিকাম। আই থিঙ্ক অনেকটা তোমাদের জন্য মিলছে, তাহলে আশা করা যায় এটা পারবা। তারপর দেখো যে মানব জীবনে সেলুলোজ হজমে হেল্প করে, কারণ কি আমাদের পেটে দেখবো যে অনেক প্রয়োজনীয় ব্যাকটেরিয়া থাকে। দেখো আমরা কিন্তু হলো মানে শাক পাতা যেগুলো খাই সেগুলো কিন্তু আমরা আসলে হজম করতে পারি না, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের অনেকটা হজমে হেল্প করে, বুঝছো? যদি ব্যাকটেরিয়াগুলো না থাকতো তাহলে আমরা খাইতাম সরাসরি বের হয়ে যেত, কিন্তু কোনো পরিপাক হইতো না। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু অনেকটা পরিপাকে হেল্প করে। হ্যাঁ, তারপর দেখো ভিটামিন তৈরি করতে হেল্প করে আমাদের ব্যাকটেরিয়া, আমাদের পেটে না ইকোলাই একটা ব্যাকটেরিয়া আছে। এই ইকোলাই যে ব্যাকটেরিয়া যেটা, সেটা কিন্তু আমাদের সুন্দর করে ভিটামিন বি কমপ্লেক্স, দেখো ভিটামিন বি, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন, এগুলো তৈরি করতে হেল্প করে। আই থিঙ্ক এটা অন্তত তোমাদের মনে থাকবে। এবং জিন প্রকৌশলে কিন্তু আমরা ইকোলাই যে ব্যাকটেরিয়া যেটা, অ্যাগ্রোব্যাকটেরিয়াম যেটা, সেটা কিন্তু আমরা অনেক ইউজ করি, এটা মনে রাখবা। এটা আমরা চ্যাপ্টার 11-তে পাবো। পাশাপাশি দেখো পরিবেশের উন্নয়নে হেল্প করে, আবর্জনা পচায় নিতে বা এই ব্যাপারগুলোতে হেল্প করে। পয় নিষ্কাশনে আমরা জুগলিয়া র্যামিগারে ইউজ করি, তাই না? পয় নিষ্কাশনে আমরা কি ইউজ করি বলো? জুগলিয়া র্যামিগারে ইউজ করি। প্রচুর 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3-4টে স্টার দিয়ে রাখো, খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য, যারা তোমার একাডেমিক আছে তাদের জন্য। তেল অপসারণে কি হেল্প করে বলো? সিউডোমোনাস অ্যারেজিনোসা যদি মনে রাখতে পারো তাহলে তো ভালোই। যারা একাডেমিক ক্যান্ডিডেট আছো তারা আপাতত স্কিপ করতে পারো, তবে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু অবশ্যই পড়বা। বায়োগ্যাসটা চাইলে সবাই স্কিপ করতে পারো, যদি মনে রাখতে পারো তাহলে তো ভালোই। আর ব্যাকটেরিয়া জনিত রোগ দেখো, মানুষের অনেক রোগ হয়, যেমন দেখো যক্ষা, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টঙ্কার, এটা আসলে মনে রাখার কোনো উপায় নাই, বুঝছো? তো ব্যাপারটা হলো যতটুকু আন্দাজে মনে রাখা যায় বা যতটুকু একটু বারবার বারবার পড়ে পড়ে একটু আইডিয়া রাখা যায়। তুমি যদি একটু মানে ভাইরাসজনিত রোগগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কিন্তু মনে রাখা তোমার জন্য কম্পারেটিভলি একটু ইজি। ওকে, তো আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমরা মনে রাখতে পারবা। তাহলে চলে আসো সামনে যৌনবাহিত রোগ। দেখো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যে তোমার গনোরিয়া, দেখো গনোরিয়া, সিফিলিস। গনোরিয়াটা কি দিয়ে ছড়ায় বলো? নাইজেরিয়া গনোরিয়া দিয়ে ছড়ায়। খুবই খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। কি দিয়ে ছড়ায় এটা আমাদের লাগবে, একাডেমিক অ্যাডমিশন যে যেখানে পরীক্ষা দিতে যাও সবখানেই লাগে। তারপর দেখো ট্রেপোনামা প্যালিডাম, ট্রেপোনামা প্যালিডাম যে সিফিলিস হয় এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুইটা ব্যাকটেরিয়ার নাম আর রোগ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপর দেখো গরম বয়সে যক্ষা, আনডিউলেটেড ফেভার, এগুলো জাস্ট পড়ো। এই রোগগুলো ডিটেলস যদি আমি পারি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও সিরিজ করে আমি একটু বলার চেষ্টা করবো, ইন শর্ট 1-2 লাইনে যতটুকু পারা যায়। ওকে, তাহলে একটু মনে রাখো তোমাদের নামগুলো। তারপর দেখো যে তোমার গমের টুন্ডু রোগ, ধানের পাতা ধসা রোগ, এগুলো জাস্ট একটু একবার রিডিং দিয়ে যাও, তাহলে তোমাদের জন্য একটু বোঝাটা ইজি হবে। ওকে, যারা একাডেমিক ক্যান্ডিডেট আছো তারা তারা যদি মনে হয় যে হ্যাঁ এত প্রেশার নিতে পারতেছে না, তাহলে এই যে দুটো পেজ এতগুলো নাম তোমরা চাইলে বাদ দিতে পারো। তবে উপকারিতা আর অপকারিতাগুলো একটু পড়ো, মানে উপকারিতাগুলো অন্তত পড়ো, যেভাবে মনে রাখার উপায় বলে দিচ্ছি সেগুলো একটু অন্তত মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমার জন্য একটু ইজি হবে। ওকে, তবে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, বোটুলিন। হ্যাঁ, বোটুলিন নামক, দেখো আমি তোমার একটা ব্যাপার বলি, যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামে একটা ব্যাকটেরিয়া আছে, সে কিন্তু বোটুলিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করে, ফলে খাবারটা বিষাক্ত হয়ে যায় এবং পুরো প্রসেসটাকে বলা হয় বোটুলিজম। এটা আমি তোমার একটা আইডিয়া বলি, একটা গল্প বলি। হ্যাঁ, আমার কলেজ তো জানো হয়তো তোমরা, আমার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ছিল।
হ্যাঁ, এবার সম্ভবত আমার যদি মনে পড়ে অর্ধবার্ষিক পরীক্ষায় একটা তোমার কোশ্চেন আছে খ নাম্বারে, বোটুলিজম কি? আমি তো বোটুলিজম কি জানি না। পরে উল্টাপাল্টা এমন কি কি যে লেখছি, পরে বই খুলে পরে দেখতে পারলাম বোটুলিজম মানে হলো যে ক্লস্ট্রিডিয়াম বটুলি নাম যে ব্যাকটেরিয়া যেটা আছে সেটা যে বিষাক্ত পদার্থ তৈরি করে, সেটার কারণে অনেক সময় মারাও যেতে পারে মানুষ। পুরো যে প্রসেস দিয়ে সেটাকে বলা হয় বোটুলিজম। এই পুরো প্রক্রিয়া একটু মনে রাখবে, এটা আমাদের কিন্তু খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা বাস মনে রাখা ভালো হবে। আর পানি দূষিত হতে পারে কোলিফর্ম ব্যাকটেরিয়া দিয়ে, মানে আমাদের মল দিয়ে সেটা দূষিত হতে পারে, মাটির উর্বরতা শক্তি বিনষ্ট করতে পারে, রিডিং দিবা। নিত্য ব্যবহার্য বিভিন্ন যে যন্ত্রপাতি আছে সেগুলোকে নষ্ট করে ফেলতে পারে, যেমন ডি সালফোভাইব্রিও এসপি, এটা লোহার পাইপে ক্ষতি করে। হ্যাঁ, ডি মানে কি জানো? ডি মানে ডিলেট, বুঝতে পারছো? ডিলেট মানে আস্তে আস্তে ক্ষয় করে ফেলা, নষ্ট করে ফেলা। তার মানে কি লোহার পাইপ ক্ষতি করে ফেলবে, কে করবে? ডি। ডি কথাটা থাকবে, ডি কথাটা আছে, বাকি সব যাক, কোথায় যাবে যাক, ডি কথাটা পাবা, এগুলো বড় কথা, ঠিক আছে? আই থিঙ্ক ব্যাপার অন্তত মনে রাখতে পারবা। তো আমি যদি বলি লোহার পাইপ, লোহার পাইপ কি হবে বলো, একটু লিখে নাও লোহার পাইপ। সবগুলো একটু গুছায় লিখে নিও, হ্যাঁ, তাহলে তোমার জন্য একটু ইজি হবে। লোহার পাইপ, লোহার পাইপ হলো ডি, লোহার পাইপ ডি কথাটা থাকবে বা ডিলেট কথাটা থাকবে। মানে ডি মানে ডিলেট, হ্যাঁ, মানে নষ্ট করে ফেলবে, ক্ষয় করে ফেলবে, ডিলেট করে ফেলবে, তাহলে ডি কথাটা থাকবে। ওকে, আবার চলে আসো। তারপর দেখো যে আমাদের ক্লস্ট্রিডিয়াম, যেটা ক্লস্ট্রিডিয়ামের ব্যাপারটা তো বললাম, ক্লস্ট্রিডিয়াম এসপি না বিমানে জ্বালানিতে জন্মাইলে বিমান দুর্ঘটনা করতে পারে, এটা একটু দেখবা। আর ওই যে অ্যানথ্রাক্সের কথা বলছিলাম, তোমাদের মনে পড়ে? হ্যাঁ, অ্যানথ্রাক্স তো তোমার ভাইরাস ছিল হয়তো, আর এখানে কিন্তু তোমার হলো এই ব্যাকটেরিয়া কাজে লাগে, কিন্তু আমরা যুদ্ধও করতে পারি, বুঝছো? বায়োটেররিজম বলে। ওকে, ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেক কথাবার্তা বলছে, মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, অনেক কথাবার্তা বলছে, অ্যান্টিবায়োটিকের অনেকগুলো বৈশিষ্ট্য বলছে। আমি একটু অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্যগুলো ইন শর্ট তোমাদের একটু বলার চেষ্টা করি। দেখো, সিলেক্টিভ টক্সিসিটি, সিলেক্টিভ মানে কি? সিলেক্ট করে করে তার প্রতি টক্সিক যে বৈশিষ্ট্য যেটা সেটা দেখাবে। তার মানে কি? সেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, মানুষের কোনো ক্ষতিই করবে না, ঠিক আছে? এটা হলো তোমার সিলেক্টিভ টক্সিসিটি। কেন পারে জানো? কারণ মানুষে কিন্তু 80s রাইবোজোম থাকে, এতে থাকে 70s রাইবোজোম। সেজন্য কিন্তু তোমার সুন্দর করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, বুঝছো? তারপর দেখো ন্যারো স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম মানে জানো? শুধুমাত্র প্যাথোজেনকে ধ্বংস করবে, মানুষের কোনো মানব দেহের জন্য যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কোনো ক্ষতি করবে না। ইফেক্টিভ ইন স্মল ডোজ। এখন মনে করো তোমার যদি বস্তা বস্তা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে তাহলে তোমাদের সমস্যা না। অ্যান্টিবায়োটিক খাবো, অল্প একটু খাবো, অল্প একটু খাইলে যেন কাজ হয়ে যায়, সেটা বলতেছে আসলে অল্প পরিমাণ খাইলেই যেন কাজ হয়ে যায়। মিনিমাম সাইড ইফেক্ট, যেন আমাদের জন্য খুব একটা সাইড ইফেক্ট যেন না হয়, এবং খরচ যেন একটু কম হয়। লং নর্মাল সেলফ লাইফ, যেন একটা খাইলেই যেন মানে সারাদিন আর খাওয়া না লাগে, এটা আসলে মিন করতে চাচ্ছে। ওকে, তারপর দেখো যে সিম্পল ডোজ ইনস্ট্রাকশন, যেন আমি হলো সহজেই বুঝতে পারি আমার কয়টা খাওয়া লাগবে, কখন খাওয়া লাগবে, সকালে নাকি রাতে, এটা যেন আমি সহজে বুঝতে পারি। তাহলে দেখো এই ব্যাপারটা একটু অন্তত মনে রাখার চেষ্টা করবা। এটা আসলে আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আসো তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা একাডেমিকে আসো তাদের জন্য আপাতত একটু কম পড়লেও চলবে, তবে যদি ভালো কলেজ হয়, সাপোজ মনে করে তোমাদের কলেজ একটু অ্যাটিপিক্যাল টাইপের কোশ্চেন করতে বেশি পছন্দ করে, তাদের ক্ষেত্রে খ নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ব্যাপারটা একটু মনে রাখবা। তাহলে একটু চলে আসো সামনে, এখান থেকে আমাদের দরকার নেই। ব্যাকটেরিয়া কীভাবে রোগ তৈরি করে, তাহলে বলবা যে ব্যাকটেরিয়া কীভাবে রোগ তৈরি করে, এটা ভিতরে প্রবেশ করবে, টিস্যুটাকে ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, সব কিছু যা যা করা দরকার তাই করবে। তাহলে আমরা রিডিং পড়ি। দেখো, সাপোজ মনে করো যে সংক্রামক ব্যাকটেরিয়াগুলো দেহ থেকে খাদ্য গ্রহণ করে সেই মানে টিস্যুটাকে নষ্ট করে ফেলে, যেমন টাইফয়েড বা যক্ষা। তারপর যে অনেক ব্যাকটেরিয়া আছে তোমার ব্যাকটেরিয়ার মেটাবলিজমটাকে নষ্ট করে ফেলে, ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি করতে পারে, ডিপথেরিয়া করতে পারে। আর যদি বলি যে তোমার প্রথম যে অ্যান্টিবায়োটিক সেটা কে তৈরি করছে জানো? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন নামে দেখো, পেনিসিলিয়াম তোমার নটাটাম একটা ছত্রাক থেকে তোমার পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক যেটা সেটা তৈরি করছে। তাহলে ব্যাপার বুঝতে পারতেছো? আমি ব্যাকটেরিয়াকে মারতেছি ছত্রাকে থেকে তৈরি করা একটা উপাদান দিয়ে। অনেকটা ইন্টারেস্টিং না? সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তাহলে দেখো এই যে তোমার অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া হয়েছে পেনিসিলিন, এটা একটু মনে রাখবা। আর অ্যান্টিবায়োটিক জিনিসটা কি বলো? অ্যান্টিবায়োটিক জিনিসটা হলো ছত্রাক, ব্যাকটেরিয়া বা অ্যাক্টিনোমাইসিটিস জাতীয় ক্ষুদ্র জীব থেকে তোমার কোনো একটা জিনিস যেটা তোমার ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। ব্যাপারটা মজার, বুঝছো? ব্যাকটেরিয়াকে মারতে তুমি ব্যাকটেরিয়া থেকে তৈরি হওয়া কোনো একটা জিনিসকে ইউজ করতেছো, ছত্রাক থেকে তৈরি হওয়া কোনো একটা জিনিসকে ইউজ করতে চাচ্ছ। মূল কথা এমন কিছু একটা যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারবে, সেটাই হলো অ্যান্টিবায়োটিক। তো আই থিঙ্ক এই ব্যাপারটা তোমাদের বোঝাতে পারছি। আর এখান থেকে আমাদের জন্য খুব একটা বেশি কিছু নাই। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অণুজীব তোমাদের কিন্তু অলরেডি বলে ফেলছি, তাই না? কীভাবে তোমার মানে অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স গ্রো করতে পারে, ওই যে বললাম কনজুগেশনের মাধ্যমে যখন তুমি পুরো অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করবে না, ইচ্ছা মতো উল্টাপাল্টা ওষুধ খাবা, তখন কিন্তু এরকম তোমার সমস্যা হতে পারে। দেখো ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য যেটা, এটা অবশ্যই পড়বা। গ ঘয়ের জন্যে মাস্ট। ওকে, গ ঘয়ের জন্য মাস্ট তোমাদের ভাইরাসের বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সবই কিন্তু পড়ানো হয়েছে, ওই ব্যাপারগুলো থেকে এখানে সুন্দর করে বলা হয়েছে। দেখো
এরা অকোষীয় এবং কোনো কোষীয় বস্তু নাই। আরএনএ এবং ডিএনএ, আরএনএ বা ডিএনএ আছে, যে কোনো একটা থাকবে। এটা কিন্তু কোষীয় এবং এটা কিন্তু আদি প্রকৃতির, হ্যাঁ, কারণ এটা প্রোক্যারিওট, তাই না? এখানে তো নিউক্লিয়াস আছে। এটা অতি আণুবীক্ষণিক, এটা আণুবীক্ষণিক। এটা তোমার এই পার্টটা তোমরা একাডেমিকের জন্য লিখবা না, বুঝছো? আকার আকৃতি আসলে আমাদের জন্য সাইজটা মনে রাখা আমাদের জন্য টাফ। তুমি জাস্ট বলবা এটা অতি আণুবীক্ষণিক, ওটা আণুবীক্ষণিক। কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না, কারণ এটা কিন্তু আমাদের একটা জড় রাসায়নিক বৈশিষ্ট্য ছিল। এটা কিন্তু পারে, এটা একটা মনে রাখবা। কেলাসিত করার পর জীবিত করলে লক্ষণ প্রকাশ করে, এটা কিন্তু লক্ষণ প্রকাশ করবে না, কারণ এটা আমাদের জড় রাসায়নিক বৈশিষ্ট্য ছিল, আমরা পড়াইছি অলরেডি। কোনো ক্ষুদ্রাঙ্গ নাই, ওখানে ক্ষুদ্রাঙ্গ আছে। এখানে নিউক্লিক অ্যাসিড ক্যাপসিডের মধ্যে অবস্থান থাকে, ওখানে কিন্তু তোমার সাধারণত নিউক্লিক অ্যাসিডটা সাইটোপ্লাজমে অবস্থান করে। কেন বলো তো? কারণ ওটা কিন্তু নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজমে কিন্তু থাকে। আর এদের তো সাইটোপ্লাজমই নাই, জাস্ট শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন বা একটা আবরণী থাকে। সাধারণত একটা তোমার ডিএনএ ভাইরাস হতে পারে, আরএনএ ভাইরাস হতে পারে, আর এখানে কিন্তু তোমার উভয় টাইপের হতে পারে। অনেক ব্যাপার আছে, একটু পড়বা। এনজাইমের উপস্থিতি, এনজাইম থাকে না, এনজাইম থাকে। তারপর দেখো ব্যাকটেরিয়াজনিত রোগ। ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রে আমাদের সাধারণত ধান গাছের ব্লাইট রোগটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি তোমাকে একটু বলি যে বিজ্ঞানী তাকায় আসি, হ্যাঁ, বিজ্ঞানী তাকায় আসি সর্বপ্রথম দেখো টাকাশি, টাকাশিটা আমি মনে রাখি জানো, তাকায় আসি, তাকায় আসি, তাহলে মনে করো আমি তোমার দিকে তাকায় আসি, ঠিক আছে? এবার মনে রাখতাম তাকায় আসি সর্বপ্রথম যে প্রুফ করেন যে ধান গাছের যে ব্লাইট রোগ যেটা, সেটা কি দিয়ে হয় বলো? এটা সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হয়। আর প্যাথোজেনের সাথে অনেক কথাবার্তা বলছে, এগুলো আমাদের নাহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা জিনিস মনে রাখো, আমি যদি বলি যে ধানের যে ব্লাইট যেটা, সেটা কি দিয়ে হয় বলো তো? জ্যান্থোমোনাস অরাইজা দিয়ে হয়। কি দিয়ে হয় বলো? জ্যান্থোমোনাস অরাইজা দিয়ে হয়। তবে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা যাদের একটু অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা আছে, তারা জ্যান্থোমোনাস অরাইজার যে বৈশিষ্ট্য যেটা, সেটা একটু পড়তে পারো। তবে একাডেমিক ক্যান্ডিডেট জন্য আসলে খুব একটা দরকার নেই, তাহলে এই তোমরা একটু পড়বা। হ্যাঁ, যেমন দেখো এটা কিন্তু একটা গ্রাম নেগেটিভ, সব নেগেটিভ, স্পোর তৈরি করে না, নেগেটিভ। তারপর দেখো যে সাধারণত তোমার ক্যাপসুল নাই, নেগেটিভ। ফ্লাজেলা থাকে, তবে একটা মাত্র একটা থাকে, নেগেটিভ। ওকে, তাহলে এই ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করবা। আর কিছু তোমাদের এখান থেকে পড়ার দরকার নাই। রোগ সংক্রমণ কীভাবে হয় এটাও তোমাদের আসলে পড়ার দরকার নাই। রোগ লক্ষণ কী আছে সেটাও আসলে খুব একটা পড়ার জন্য দরকার নেই। তোমরা চাইলে স্কিপ করতে পারো। মূল কথা, আমরা মানুষের রোগ মুখস্থ করেই থাকতে পারি না, একটা উদ্ভিদের রোগ কতটুকু আর মনে থাকবে, তাই না? সেটা আসলে দরকার নেই। তবে আমার জন্য একটু দরকার, কলেরাটা একটু দরকার। হ্যাঁ, কলেরা রিলেটেড অনেক ব্যাপার আছে, একটু দেখো। যে কলেরার ক্ষেত্রে যদি মনে রাখবা, ভাইব্রিও কলেরা যেটা, সেটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। এটা কিন্তু একটা বাঁকা কমার মতো, বুঝছো? বাঁকা কমার মতো। তারপর এই যে দেখো এক প্রান্তের একটা ফ্লাজেলাম থেকে অনেক কথাবার্তা বলছে, সহজ কথা মনে রাখো, এটা তোমার একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যারা একাডেমিকের জন্য আছো বা যারা একাডেমিক ক্যান্ডিডেট, যারা 25 ব্যাচের বা 26 ব্যাচের, তাদের এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা মনে না রাখলেও চলবে। যারা অ্যাডমিশন দিবা তাদের ক্ষেত্রে মনে না রাখলেও চলে। এটা খুবই একটু মানে অ্যাডভান্স টাইপের কোর্স, বুঝছো? আমাদের মেডিকেলে যারা আছে আমাদেরকে জিজ্ঞাসা করে, বলো ভাইব্রিও কলেরা এটা কোন ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ? তা সাধারণত খুব একটা আসে না। তারপর যারা অ্যাডমিশন দিবা তারা একটু পড়ো, যারা একাডেমিক দিয়ে তারা এইসব বইয়ে অযথা মাথা নষ্ট করো না, দেখবে যে বায়োলজি পড়ার ইচ্ছাটাই চলে যাবে। দেখো আসো, তাহলে দেখো এখানে অনেক কথাবার্তা বলছে। রবার্ট কক সর্বপ্রথম এই কলেরা রোগের জীবাণুটা আবিষ্কার করেন, একটু পড়বা। আর ব্যাপারটা হয় কি জানো, আমি তোমার একটু বলি। কলেরা যে ব্যাকটেরিয়া যেটা আছে, সে কলেরা জেন নামে একটা এন্টারোটক্সিন তৈরি করে। এই বিষটার নাম কি? বিষটার নাম হলো তোমার কলেরা জেন। এন্টারোটক্সিন, এন্টারোটক্সিন মানে কি? এন্টারো মানে অন্ত্র। আমি একটু লিখে দেই, এন্টারোটক্সিন। এন্টারোটক্সিন ওয়ার্ডটা একটু তোমাদের ভেঙে শিখাই দিই, তাহলে হয়তো তোমাদের জন্য ইজি হবে। এন্টারোটক্সিন, এন্টারোটক্সিন, টক্সিন, টক্সিন মানে বিষ, টক্সিন মানে বিষ। আর এন্টারো মানে কি জানো? এন্টারো মানে হলো অন্ত্র। এন্টারো মানে কি বলো? অন্ত্র। তার মানে অন্ত্রের জন্য বিষ। হ্যাঁ, এরকম একটা বিষের নাম কি বলো? কলেরাজেন। হ্যাঁ, এই কলেরাজেনটা হলো তোমার ওই অ্যান্টারোটক্সিন হিসেবে কাজ করে। কে তৈরি করে বলো এই কলেরাজেনটা? এই কলেরাজেনটা তৈরি করে ভাইব্রিও কলেরা। এই কলেরা মানে কলেরাজেন যে এন্টারোটক্সিন আছে সেটা তোমার তৈরি করে। ওকে, তাহলে আই থিঙ্ক এবার অন্তত তোমাদের বোঝাইতে পারছি। তাহলে দেখবে কি, যে কলেরাজেনটা তোমার খাবারের সাথে মিশাই গেলে বা কোনো কারণে তোমার পেটের ভিতরে ঢুকলে, তাহলে তোমার প্রচুর ডায়রিয়া হবে, বুঝছো? ডায়রিয়া হবে কেমন জানো? তোমার এমন ডায়রিয়া হবে তোমার, মানে কি বলবো, মানে কোনো পায়খানা থাকবে না, সহজ কথা, বুঝতে পারছো? জাস্ট খালি পানি বেরোবে, খালি পানি বেরোবে, বুঝতে পারছো? চাল ধোয়া পানির মতো। তাহলে ওই কথাই বলছে। পরে তোমার একবার চাল ধোয়া পানির মতো বের হয়, জ্বর থাকে, বমি হয়, নারীর গতি ক্ষীণ হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, রক্তপ্রবাহ অক্সিজেন মানে তোমার অক্সিজেন পায় না ব্রেইন। তারপর মানে তোমার মাসেল তোমার দেখবে যে একটু ক্র্যাম্প হয়ে যায়, কাঁপতে থাকে। তারপর মূল কথা, আমাদের যে মিনারেলস যেগুলো আছে সেগুলো সাধারণত বের হয়ে যায়। ওকে, তারপর দেখো যে তোমার রোগীর প্রচুর মানে তোমার পিপাসা পায়, খিঁচুনি দেখা যায়, রক্তচাপ এবং তাপমাত্রা কমে যায়। তারপর এই রিলেটেড অনেক ব্যাপার বলছে, টেম্পারেচার কমে যায়, চোখ বসে যায়, দেহ বিবর্ণ হয়ে যায়, অনেক ব্যাপার বলছে। আমি তোমাদের ইন শর্ট বলি, একটা গল্প বলি তোমাদের। হ্যাঁ, কয়েকদিন পর পর দেখবে কি যে তোমার সাংবাদিক যারা আছে ওরা নিউজ করে কি জানো, রোগীর হয়েছে ডায়রিয়া, দিছে হলো কলেরা স্যালাইন। বুঝতে পারছো? শোনো একটা তোমাদের ব্যাপার বলি, তোমরা অন্তত এই জ্ঞানটা রাখো। আমার স্টুডেন্ট যারা আছো তোরা অন্তত এইটুকু জ্ঞান অন্তত তোমাদের রাখবা।
ডাক্তার, একজন ডাক্তার কখনোই চায় না তার পেশেন্ট মারা যাক, বুঝতে পারছো? ডাক্তারটা চায় যে সে তার সর্বোচ্চটা দিয়ে হইলেও সে যেন তার পেশেন্টকে, তার রোগীকে যেন বাঁচাইতে পারে। সেজন্য যে অযথা হাসপাতালে গিয়ে মারপিট করা, সাপোজ মনে করে কোনো কারণে একটু মানে একটু দেরি হয়েছে সেই জন্য তোমার ডাক্তারকে মারপিট করা, এইসব করতে চায় না, বুঝছো? এটা আসলে কোনো একটা ভদ্র মানুষের কাজ না। তোমারও ডাক্তার হবা, তোমার সাথে যদি কেউ এরকম ব্যবহার করে তাহলে তোমার কিন্তু খুবই বাজে লাগবে। একজন ডাক্তার কখনোই জেনে বুঝে তার রোগীর ক্ষতি হবে এরকম কখনো চিন্তাও করে না, বুঝছো? তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাতে সে তার রোগীটার জন্য ভালো একটা আউটপুট দিতে পারে, ভালো একটা রেসপন্স করতে পারে, ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারে। এই ব্যাপারটা দেখো, আমি তোমার একটা গল্প বলি, হ্যাঁ? কী হয়েছে জানো? আহ, একবার স্ট্রেচার করে, সাপোজ এরকম তোমার হলো গ্রামের দিকে তো ডায়রিয়া রোগী অনেক বেশি। একটা দেখবে যে এরকম অসুস্থ হয়ে গেছে একটা ছোট বাচ্চারে ওর বাপ মা নিয়ে আসতেছে স্ট্রেচারে করে ডাক্তারের কাছে আনার পর ডাক্তার তো দেখলো যে একবারে মানে তোমার নাড়ির গতি কমে গেছে, চোখ বসে গেছে, খুবই পাতলা পায়খানা হয়েছে, মানে বাপ মা তাকে হিস্ট্রি দিছে যে এই অবস্থা। ডাক্তার কি করছে, চোখের এদিক দিয়ে নিচে একটু দেখলো, চোখ ডেবে গেছে, মানে তোমার নাড়ির গতি অনেক কম, মানে পালস দিয়ে অনেক কম। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে আপনার ছেলে কখন শেষ, মানে লাস্ট টাইম কখন প্রসাব করছে? এখন বাপ মা গেছে খেইবে, বাপ মা খেপে গেছে কেন? আমার ছেলে অসুস্থ, ডাক্তার কই হলো আমার ট্রিটমেন্ট করবে তার কোনো খবর নাই, আমার ছেলে কখন হাঁকছে না মুছছে সেটা নিয়ে হলো ডাক্তারের খোঁজ হয়েছে, ডাক্তারের উপর তো চড়াও। এখন ব্যাপারটা কেন বুঝে বললাম না, ডাক্তার কিন্তু অযথা তোমার কাছে কোনো কিছু জানতে চায় না বা অযথা কিন্তু তোমাকে বদার করে না, ডাক্তার কিন্তু আসলে তোমার জন্য রিলেভেন্ট যে কোশ্চেন যেটা সেটাই করছে। কেন আমি কি সেই ডাক্তারটা কেন জিজ্ঞাসা করছে জানো? যে লাস্ট টাইম কখন সে মানে তোমার প্রসাব করছে। ব্যাপারটা হলো যখন তুমি প্রচুর পরিমাণে তোমার ডায়রিয়া হবে, পাতলা পায়খানা হবে, তোমার বডি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তোমার পানি বের হয়ে যাবে। প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেলে তোমার কিন্তু আস্তে 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 কিন্তু যে মূত্রের পরিমাণটা কমতে থাকবে। মূত্রের পরিমাণ যদি একবারে বন্ধ হয়ে যায় আমরা তখন বুঝতে পারি যে হ্যাঁ রোগীটা শকে চলে যাচ্ছে, তার কিন্তু রক্তের ভিতরে রক্তের যে পানি বা রক্তের পরিমাণ সেটা কিন্তু কমে যাচ্ছে, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কম পরিমাণ অক্সিজেন পাচ্ছে, সেখান থেকে কিন্তু হাইপোক্সিয়া বা কম পরিমাণ অক্সিজেন পেয়ে সেই অঙ্গটা মারাও যেতে পারে বা মাল্টি অর্গান ফেইলর হয়ে মানে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ ফেইল করে মারাও যেতে পারে। তাহলে দেখো তো ওই ডাক্তারটা কি অযথা একটা কোশ্চেন করছে? অযথা কোনো কোশ্চেন করা নাই। কিন্তু এদিক দিয়ে কী হলো, আমাদের রোগীর যে আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, তারা কিছু বুঝলো না, হুদাই ডাক্তারের পিটানো শুরু করলো। এরকম কখনো করবা? আমার স্টুডেন্ট যারা আছো তারা অন্তত এইটুকু ভদ্রতা, এইটুকু সৌজন্যতা, এইটুকু ধৈর্য অন্তত ধরবা, ঠিক আছে? যাই হোক, চলো আমরা একটু দেখি ক্লাসে ট্রিটমেন্ট দিবা কেমনে। ট্রিটমেন্ট দিবা যেহেতু তোমার প্রচুর পরিমাণ লবণ পানি বের হয়ে যাচ্ছে, তাকে কি দিবা বলো? অরাল রিহাইড্রেশন স্যালাইন বা ওআরএস স্যালাইন, মানে মূল কথা তাকে তুমি স্যালাইন খেতে দিবা। স্যালাইন খেতে দিবা কেন? কারণ স্যালাইন দিলে তার কিন্তু পানি স্বল্পতা যেটা সেটা মেনটেন হচ্ছে এবং যেই লবণগুলো বের হয়ে যাচ্ছিল সেটা কিন্তু সে ফিরে পাচ্ছে। যদি খেতে না পারে তাহলে কি দিবা? আইভি স্যালাইন, বুঝছো? আইভি স্যালাইন বলতে এখানে আসলে কলেরা স্যালাইন দেবে, বুঝছো? যদি হয়েছে ডায়রিয়া কিন্তু আসলে দিচ্ছে কিন্তু কলেরা স্যালাইন, তাই না? নামটাই হলো কলেরা স্যালাইন, বুঝতে পারছো? মূল কথা নামটাই হলো কলেরা স্যালাইন। মানে ডায়রিয়া হয়েছে দেখে যে কলেরা স্যালাইন দিচ্ছে ব্যাপারটা এরকম না, কলেরা হইলেই যে কলেরা স্যালাইন দিতে হয় ব্যাপারটা এরকম না। ডায়রিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত কলেরা স্যালাইন, নামটাই হলো কলেরা স্যালাইন, ওকে? আর অনেকগুলো টাইপের স্যালাইনের নাম আছে, এগুলো পরে কোনো ক্লাসে আলোচনা করবো না। আপাতত দেখো যে শিরার মাধ্যমে আমরা যদি খাইতে না পারি তাহলে আমরা আইভি ফ্লুইড দিতে পারি, মানে তোমার স্যালাইন আকারে দিতে পারি। আর প্রতিরোধ কি? তাহলে বলবা যে তোমার হাত পা ধুয়ে, মানে জাস্ট যে একবারে ভদ্রভাবে হাত ধুয়ে ভালো পানি খাবা, উল্টাপাল্টা খাবার দাবার খাওয়া যাবে না। তারপর মনে করো সাপোজ যে রোগের যে পরিধেয় কাপড় বিছানাপত্র এগুলো একটু ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করতে হবে, এই রিলেটেড অনেকগুলো কথাবার্তা বলছে। মোটামুটি এটুকু পড়লে তোমাদের আর কিছু এই চ্যাপ্টারে আর কিছু লাগবে না। তাহলে মোটামুটি যতটুকু পড়াইছি এইটুকু যদি পড়ে থাকো তাহলে দেখো আমরা একটু যদি রিক্যাপ করি তাহলে আমরা এই ক্লাসে কী পড়লাম। এই ক্লাসে আমরা মোটামুটি একবার শুরু থেকে ব্যাকটেরিয়া গঠন পড়ছি, তারপর তোমার ব্যাকটেরিয়ার আকার আকৃতি অনেকগুলো ব্যাপার ছিল, কোনটার আকার আকৃতি কেমন সেগুলো আলোচনা করা হয়েছে, ব্যাকটেরিয়া কীভাবে বংশবৃদ্ধি করে সেগুলো আলোচনা করা হয়েছে। তারপর ব্যাকটেরিয়া জনিত অনেকগুলো রোগের কথা আলোচনা করলাম, কোন কোন রোগের ক্ষেত্রে কী ট্রিটমেন্ট দিতে পারি আমরা, কী কী করা উচিত কী করা উচিত না সেই ব্যাপারগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, ওকে? যাই হোক, আমাদের নেক্সট ক্লাস যেটা সেটাতে আমরা মেলা নিয়ে আলোচনা করবো। ক্লাসগুলো একটু রেগুলার করে ফেলো, আশা করা যায় তোমাদের এই ক্লাসগুলো পড়লে তোমরা অন্তত বুঝতে পারবা যে আসলে আমাদের কোন জিনিসটা একাডেমিকের জন্য লাগতেছে, কোনটা অ্যাডমিশনের জন্য লাগতেছে। এইভাবে যদি ইন্টারডিটেট করে পড়ো তাহলে দেখবে তোমার জন্য বায়োলজিটা সহজ হচ্ছে, দেখবে যে তোমার একাডেমিক অ্যাডমিশন সবখানেই রেজাল্ট ভালো হচ্ছে। তুমি কিন্তু অন্তত বলতে পারবা যে ভাই আমি হ্যাঁ বায়োলজি একটু বুঝে বুঝে পড়ছি, আমার জন্য বায়োলজিটা এখন সহজ লাগতেছে, ওকে? যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।